এই গিয়া খাতো চা নিয়ে না আমাদের জন্য মাস্ট শুরু করেছে চলতেছে সব জায়গায় দেন তোর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সব জায়গায় দিয়ে দেন সব জায়গায় দিয়ে দেন সব জায়গায় দিয়ে দেন বাচ্চারা দেখি কতটুকু আসছে লক্ষ্মী বাচ্চারা মাস্টার ট্রিম এখন লাইভে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিনহাজ প্রতীক হাসান মিনহাজ দেখতেছে দোহা ইসলাম দেখতেছে ওকে লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি জয়েন হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো কথা হবে না শুধু পড়াশোনা হবে আর কোনো কথা হবে না শুধু পড়াশোনা হবে আর কোনো কথা হবে না কুইক বাংলা দ্বিতীয় পত্র সাজেশনমূলক ক্লাস ওকে লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা জয়েন হয়ে গেলে আমি এদিকে ক্লাস শুরু করে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আচ্ছা সবার আজকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে একটু করে বলো তো ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে একটু করে বলো ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে দ্রুত জানাও সবার ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে একটু জানাও পেইনফুল হয়েছে কেন রে বাবা কেন পেইনফুল হবে তোমাকে তো বলছি শুধু এমসিকিউতে একটু করে ঠিক মাথা ঠিক রাখতে বলছি বাকিগুলো বলছিলাম যে তুমি লিখে আসবে ঠিক আছে লিখে আসার উপরে কোনো কি নাই এর চেয়ে বড় কোনো ওষুধ নাই লিখে আসবে আর বাংলা সেকেন্ড পেপারে যে অংশ যেটা করবে গ্রামারটুকু যে 30 নম্বরের গ্রামার সেটা অবশ্যই 100% কারেক্ট করবে তোমার কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রামার অংশের মধ্যে তুমি কোনো অংশ ভুল করবে না এখানে কোনো এমসিকিউ না লিখিত অংশ সুতরাং এটা কোনো ভুল হওয়ার দরকার নাই প্রয়োজনে সেটা 1 ঘন্টা পরে লিখো বন্ধু থেকে জিজ্ঞেস করে কোনো সমস্যা নেই পরীক্ষার ক্ষেত্রে সবকিছু বৈধ ঠিক আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার পরীক্ষাতে যুদ্ধ এখানে সবকিছু বৈধ কোনো সমস্যা নাই তুমি করতে পারো যা করতে পারো এখানে তোমাকে প্রাথমিকভাবে অবশ্যই 30 নম্বরের যে গ্রামার আছে এটাতে তোমাকে 30 তুলে ফেলতে হবে 2 নাম্বার রিটেন যে অংশটা আছে লিখিত যে অংশটা আছে ওখানে তোমাকে এমন ভাবে লিখতে হবে আমি তোমাকে গত রাতেও বলেছি তোমাদেরকে বলেছি যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি লিখবে এটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ না এখানে যে একটু করে সূত্র লিখে তুমি নাম্বার পেয়ে যাবে এরকম না এটা হচ্ছে বাংলা এখানে তোমাকে বেশি করে লিখতে হবে রচনা তোমাকে বেশি করে লিখতে হবে প্যারাগ্রাফ তোমাকে যে বাক্য অনুসরণ তোমাকে বেশি লিখতে হবে তারপর এর বাইরে প্রতিবেদন তোমাকে বেশি লিখতে হবে অর্থাৎ তুমি যতটুকু তোমার প্রয়োজন তার চেয়ে বেশি লিখবে অবশ্যই বেশি লিখবে ওকে 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 স্ট্রিক গার্ড মারাত্মক স্ট্রিক গার্ড সমস্যা নাই গার্ড ফুরুক না সমস্যা নাই তুমি যদি লক্ষ্মী বাচ্চা থাকো তুমি যদি কাউকে যদি কোনো ধরনের ডিস্টার্ব না করো তাহলে তোমার কিছু হবে না স্যাররা অবশ্যই এটা বুঝে আর তোমাদের যেটা সমস্যা সেটা কি জানো তোমরা পরীক্ষার হলে যখন যেটা দরকার সেটা জিজ্ঞেস করতে চাও এই আমি এখন লিখতেছি এরকম পারতেছি না এই বন্ধু এটা কি এরকম জিজ্ঞেস করতে চাও এটা করবা না যেটা করবা সেটা হচ্ছে তুমি যেটা পারতেছ না সেটা স্থগিত রাখবে না বাকিগুলো লিখো তো কিছু সময় মানে এমসিকিউ সময় অথবা সিকিউ সময় দেখা যাবে কিছু কিছু সময় মানে 2 মিনিট 3 মিনিটের জন্য স্যাররা একটু বাইরে যায় একটু কথা বলে কিছু একটা কাজ করে সাইন করে ওই সময় জিজ্ঞেস করবা ঠিক আছে তুমি যদি হঠাৎ করে যদি কি করো এই এটা আমার এখন এটা দরকার এরকম হলে তো স্যাররা তো এমনিতে তোমাকে কি করবে চাপাচাপি করবে এটা না বুদ্ধিমানের কাজ হচ্ছে যেটা পাচ্ছ না সেটা আস্তে করে রেখে দিবে যখন স্যার অন্য একটা কাজ করবে তুমি তখন সেটা জিজ্ঞেস করে ফেলবে আরে স্যার ও তো মানুষ তো এটা তো সিসি ক্যামেরা যে 3 ঘন্টায় এরকম করে তোমার দিকে তাকায় এরকম না অনেক সুযোগ পাওয়া যায় কোন সমস্যা হয় না এগুলা একটা কাজ করো লক্ষ্মী বাচ্চার তোমরা একটা কাজ করো আহ
ভাই আজকে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, খুবই ভালো হয়েছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। একটা কাজ করো লক্ষ্মী বাচ্চারা, একটা কাজ করো, আমার সাউন্ড খুব সুন্দর করে শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু করে জানাও সবাই। সাউন্ড বোঝা যাচ্ছে কিনা, একটু বড় করতে হবে কিনা কিংবা আর ছোট করতে হবে না কিনা, বলো তাড়াতাড়ি। লক্ষ্মী বাচ্চারা আমাকে একটু করে জানাও তো আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই। সবার সাউন্ড ক্লিয়ার আছে, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, সবার সাউন্ড, আমার সাউন্ড। রেইনকোট থেকে একটাও সিকিউ দেয় নাই, সমস্যা নাই। যে সাজেশন দিয়েছিলাম ওখান থেকে আল্লাহর রহমতে 4 কমন আসছে, ঠিক আছে স্যার। 25টা হয়েছে, 7টা সিকিউতে ফুল লিখছি, এ প্লাস কি আছে, ইনশাল্লাহ পাবে, ইনশাল্লাহ পাবে, কোনো সমস্যা নাই, এ প্লাস পাবে, কোনো সমস্যা নাই, লিখতে পারলে এ প্লাস। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে পড়া শুরু করব, যেহেতু আমাদের পরীক্ষা একদমই চলমান। আমরা কোনো ধরনের কথা বলবো না, এটা তো না। হুম, ওকে, বাংলা সেকেন্ড পেপার। ওকে, আমি তোমাদের উল্টা দিক থেকে পড়ায় আসি, এটা বেশি বেটার হবে, মানে যেগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো আমি ওরকম উল্টা দিক থেকে তোমাদেরকে পড়ায় আসি। একদম তাড়াহুড়া করার দরকার নাই, আজকে সারাদিন পরীক্ষা দিয়েছো এমনিতে, এখন খুব ক্লান্ত লাগবে, আমি বুঝতে পারছি সব। আমি খুব আস্তে আস্তে পড়াবো, তুমি আস্তে আস্তে বুঝবে, এবং বুঝতে পারলে আমাকে বলবে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাকে নতুন করে কিছু শিখাবো না, আমি তোমাকে জাস্ট আগে যেগুলো শিখিয়েছি সেগুলো একটু করে মনে করাই দিব, একদম সহজ, একদম সহজ সরল ভাবে, ঠিক আছে। আগে যা শিখাইছি সেটা একটু করে মনে করাই দেবো, একদম আর কিছু না। দেখো, আমরা প্রথমেই ধরলাম আমাদের যেই আছে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, ষষ্ঠ অধ্যায় বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, যে ষষ্ঠ অধ্যায় আছে ওই ষষ্ঠ অধ্যায়ে যাও। যাদের কাছে ইন্দুবর বই আছে, ঠিক আছে, যাদের কাছে ইন্দুবর বই আছে তারা 66 পৃষ্ঠায় যাও, ইন্দিবর বইয়ে 66 পৃষ্ঠায় যাও, ইন্দিবর বইয়ে 66 পৃষ্ঠায় যাও দ্রুত। যাদের কাছে ইন্দিবর বই আছে তারা 66 পৃষ্ঠায় যাও দ্রুত। যাদের কাছে ইন্দুবর বই আছে তারা 66 পৃষ্ঠায় যাও। ওকে ওকে, দেখো লক্ষ্মী বাচ্চারা, বিসমিল্লাহ, আমরা পড়া শুরু করি। আমি যখন যখন পড়াবো, যেহেতু তোমার সামনে পরীক্ষা, আমি তোমাকে এমন কিছু বলবো যেগুলো তুমি পরীক্ষায় খুব ইজি ভাবে আনসার করতে পারো, তোমাকে কোনো রুলস শিখাবো না, কিছু শিখাবো না, জাস্ট তোমাকে মনে করাই দিব পরীক্ষার হলে কিভাবে তুমি চিন্তা মুক্ত ছাড়া করতে পারবে সেটা। ওকে, দেখো এরকম কিছু লাইন থাকবে 100%, মানে এই জিনিস, এই জায়গা থেকে 100% একটা প্রশ্ন থাকবে, এই লাইনগুলো থেকে যে কোনো একটা লাইন থাকতে পারে, তুমি একটু করে দেখো। এখানে বলছে দৈন্যতা প্রশংসনীয়, সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, বাক্যটা উৎকর্ষতা প্রশংসনীয়, দারিদ্রতা আমাদের অভিশাপ, আবশ্যকীয় কাজে কার্পণ্যতা অনুচিত, সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করবে, পাহাড়ের বৈচিত্র্যতা, এরকম যত শব্দ আছে এগুলো, এই শব্দগুলো দেখো, অর্থাৎ একটা শব্দের সাথে শব্দ, একটা বিশেষণের সাথে যখন তা যুক্ত হয় শব্দটা বিশেষ্য হয়, কিন্তু বিশেষ্যের সাথে দ্বিতীয়বার আর তা যুক্ত করা যাবে না। নিয়মটা হচ্ছে কি, বিশেষ্যকে দ্বিতীয়বার বিশেষ্য কিংবা বিশেষণকে দ্বিতীয়বার বিশেষণ করা যাবে না, এটা হচ্ছে আমার নিয়ম। আচ্ছা, আমার পরীক্ষার আগে রাখো তো, আমার তো নিয়ম দরকার নাই, তুমি জাস্ট কি করবা, এরকম যে শব্দগুলো দেখবা, এই যে দৈন্যতা, সৌজন্যতা, উৎকর্ষতা, তারপর দারিদ্রতা, কার্পণ্যতা, বাহুল্যতা, বৈচিত্র্যতা, নাব্যতা, এই শব্দ যেগুলো দেখছো, এরকম যে শব্দগুলো আছে, তুমি একটা কাজ করবা, তুমি কি করবা, তুমি এখানে কিছু না দেখ, মানে এরকম শব্দ দেখলেই তুমি শুধু তাটা কেটে দিবা, শুধু তা কেটে দিবা, ঠিক আছে, শুধু তাটা কেটে দিবা, আর কিছু না, শুধু তা কেটে দিবা, তাটা কেটে দিলে শেষ, শুধু তাটা কেটে দিবা, শুধু তাটা কেটে দিবা, শুধু তাটা কেটে দিবা, শুধু তাটা কেটে দিবা, ঠিক আছে। আমি আবার বলছি, যখন এরকম দৈন্যতা, সৌন্দর্যতা, উৎকর্ষতা, দারিদ্রতা, কার্পণ্যতা, বাহুল্যতা, বৈচিত্র্যতা, নাব্যতা, এই ধরনের শব্দগুলো যখন থাকে, তুমি কিচ্ছু করবে না, তুমি জাস্ট শব্দ এখানে যেটা আসতে একটা তা যুক্ত হয়েছে, এই তাটা কেটে দিবে, শেষ শেষ শেষ। এটা একটা একটা শিখে বলছি, 1 নাম্বার পেয়ে গেছে অলরেডি। অর্থাৎ এরকম দৈন্যতা, সৌজন্যতা থাকলে সেখানে তাটা কেটে দিবে, তার মানে কি, দৈন্য প্রশংসনীয় নয়, তার সৌজন্য মুগ্ধ হয়েছি, বাক্য উৎকর্ষ প্রশংসনীয়, দারিদ্র আমাদের অভিশাপ, কার্পণ্য কার্পণ্য অনুচিত, তারপর বাহুল্য বর্জন করবে, তারপর কি, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে,
এবং সাম্প্রতিক কয়েকটি নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। তাহলে আমি এখানে কিছু করি না, আমি কি করেছি, শুধু তাটা বাদ দিয়ে দিছি। তো শব্দ শেষে যেটা স্টার টা ছিল, ওই তাটা আমি শুধু বাদ দিয়ে দিছি, আর কিচ্ছু করিনি, আর কিচ্ছু করি নাই। ওকে, অর্থাৎ এরকম এখান থেকে একটা লাইন মাস্ট থাকবে। তাহলে এরকম যদি এরকম দৈন্যতা, সৌজন্যতা, উৎকর্ষতা, দারিদ্রতা, কার্পণ্যতা, বাহলতা, এই ধরনের যদি শব্দ যদি থাকে লাইনে, যদি এই ধরনের শব্দ থাকে, তুমি কিছু না করে শুধু তাটা কেটে দিবে। তাটা কেটে দিলে কাজ শেষ, তা কেটে দিলে কাজ শেষ। ওকে, সবার এটা বুঝে আসছে কিনা? যদি এটা বুঝে আসে তাহলে একটু করে ওকে লিখো। আমি এর পরের লাইন, পরের নিয়মে যাচ্ছি। একটু করে ওকে লিখো, একটু করে ওকে লিখো। হ্যালো, আপনি ভর্তি করবেন অনলাইন ক্লাস করে? আচ্ছা, তাহলে আমি 8টার পর করে, 8টার পর করে। আচ্ছা, ওকে। সবাই 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 তাড়াতাড়ি। ওকে ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। হুম, তারপর এখন দেখো, এখন এরপরে এরপর তাহলে যদি আমাদের এটা যদি বুঝে আসে, আমি কি বললাম, আমি বললাম শুধু তা গুলো কেটে দিব, আর কোনো কাজ নাই, তা কেটে দিলে কাজ শেষ। এবার দেখো 2 নাম্বার, 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বচনজাত উপপ্রয়োগ। বচনজাত উপপ্রয়োগ অর্থাৎ একটা শব্দকে, মানে কোনো বাক্যের একটা শব্দকে দুইবার বহুবচন করা যাবে না। এখানে বহুবচন করার যে উপায়গুলো আছে সেটা আছে আমাদের ইন্দিবর বইয়ের 65 পৃষ্ঠায় আছে। তুমি ওখানে দেখো 2 নাম্বার যে নিয়মটা আছে বচনজাত উপপ্রয়োগ। এখান থেকে মাস্ট একটা শব্দ থাকবে, মানে একটা লাইন থাকবে। এই লাইনগুলো থেকে একটা লাইন অবশ্যই থাকবে, এই লাইনগুলো থেকে একটা লাইন অবশ্যই থাকবে। তো একটা শব্দকে কয়ভাবে বহুবচন করা যায়? 4ভাবে বহুবচন করা যায়। মানে সকল বাচক সর্বনাম থাকলে, যেমন সব, সকল, সমুদয়, অর্ডাল, বহু, এগুলো থাকলে সেটা বহুবচন হয়ে যাবে একটা শব্দ। যেমন আমি যদি বলি সকল মানুষ, এক বচন নাকি বহুবচন, বহুবচন। সব ছাত্র, এক বচন নাকি বহুবচন, বহুবচন। তারপর সমুদয় আসবাবপত্র, তাহলে এখানে এক বচন নাকি বহুবচন, বহুবচন। তারপর 2 নাম্বার হচ্ছে প্রদর্শিত নির্দেশকের বহুবচন, যেমন রা, গুলু, গুলা, গুলি, রাজি, বর্গ, মন্ডলে, আবলি, পুঞ্জ, জুট ইত্যাদি, এগুলো থাকলে বহুবচন হয়ে যায়। যেমন ছাত্ররা, বইগুলি, কলমগুলি, ঠিক আছে, এই ধরনের এগুলো যদি থাকে, রা, গুলো, গুলি, গুলি, এগুলো যদি থাকে, সেটা হচ্ছে বহুবচন হয়ে যায়। তারপর নির্ধারক বিশেষণ, একই বিশেষণ যদি পরপর দুইবার ব্যবহৃত হয় সেটাও বহুবচন। যেমন সমাজ সমার্থক কবিতা, রাশি রাশি, বারাবার, ধান কাটা হলো সারা, রাশি রাশি, বারাবার, তার মানে কম নাকি বেশি? বেশি। এবার যেমন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাহলে ছোট ছোট দুইবার যখন বলছি, ঘরকে একটা নাকি বেশি? বেশি। তাহলে আরো আছে কিছু নির্দিষ্ট শব্দ আছে, যেমন হাজেরান, সাহেবান, বুজুর্গান, এগুলো হচ্ছে বহুবচন, আরবিতে জমা বহুবচন, সেটা বাংলায়ও বহুবচন। আচ্ছা, যাক, এখন আমার কথা হচ্ছে এই নিয়ম তো আমি এখন মাথায় নিচ্ছি না। এখন পরীক্ষায় যদি এই এরকম কোন লাইন দেখি, সব পাখিরা উড়ে গেল, যাবতীয় প্রাণীবিন্দু, সকল সভ্যগণ, সকল তারপর আছে কি অন্যান্য বিষয়গুলো, তারপর অন্যান্য বিষয়ে আলোচনা করলেন, তারপর এখানে কিসে সকল সদস্যগণ, অনেক ছাত্রগণ, সব পাখিরা, নতুন নতুন ছেলেগুলো, সকল ছাত্রছাত্রীগণ। তাহলে এখানে তুমি একটু করে লক্ষ্য করো তো, এখানে সব আছে আবার রা আছে, সব দিয়ে একবার বহুবচন হয়েছে, রা দিয়ে বহুবচন হয়েছে, যাবতীয় দিয়ে একবার বহুবচন হয়েছে, বিন্দু দিয়ে একবার বহুবচন হয়েছে, সকল দিয়ে একবার বহুবচন হয়েছে, গণ দিয়ে একবার বহুবচন হয়েছে। ঠিক আছে, অন্য যুগ অন্য, এখানে এটা নির্ধারক বিশেষণ, অর্থাৎ পরপর দুইটা বিশেষণ পদ আছে, তার মানে অন্য যুগ অন্য। তারপর আবার তাহলে এখানে নির্ধারক বিশেষণ আছে, আবার এখানে গুলো দিয়ে আবার বিশেষণ আছে। ঠিক আছে, এখানে সকল আছে আবার গণ আছে। যদি এরকম যদি কোনো একটা বাক্যের মধ্যে যদি তুমি যদি এরকম দুইটা যদি বহুবচন দেখ, মানে বহুবচন করার যদি শব্দ দেখো, মানে এমন শব্দ আছে যেটা শব্দের আগেও আছে পরেও আছে, দুইটা দিয়ে বহুবচন হয়ে যাচ্ছে, তো তুমি সেটা কি করবে? কিচ্ছু করার দরকার নেই, প্রথমটা কেটে দিবে, সরি লাস্টটা কেটে দিবে। এই এখানে রাটা বাদ দিয়ে দিলে, বিন্দু বাদ দিয়ে দিলে, গণ বাদ দিয়ে দিলে, ঠিক আছে, এখানে গুলো বাদ দিয়ে দিলে, ঠিক আছে, গণ বাদ দিয়ে দিলে, গণ বাদ দিয়ে দিলে, রা বাদ দিয়ে দিলে, ঠিক আছে, এখানে গুলো বাদ দিয়ে দিলে, গণ বাদ দিয়ে দিলে, শেষেরটা বাদ দিবে। কেন শুরুটা বাদ দিচ্ছি না সেটা একটু করে আমি তোমাকে বলি। কেন আমি শুরুটা, মানে এখানে দেখো সব পাখিরা উড়ে গেল, তো এই বাক্যটা আমি চাইলে তো সব পাখিরা উড়ে গেল এরকম বলতে পারতাম, তাই না? বলতে পারতাম। সেখানে একটু কাহিনী আছে কি, যেমন এই রাটা যেটা আছে, রা যেটা আছে, এটা হচ্ছে উন্নত প্রাণীর জন্য ব্যবহৃত হয়। উন্নত প্রাণী হচ্ছে শুধু মানুষ।
তো পাখি তো আর উন্নত প্রাণী না, সেজন্য আমি এত টেনশন মাথায় নিব না। আমি কি করব, এরকম যদি বহু বচন জাত অপপ্রয়োগ যদি আমি যদি কোনো একটা বাক্যের মধ্যে দেখি, কিচ্ছু করবো না, আমি জাস্ট এই রাটাকে মানে শেষে যেটা সে কেটে দেবো। রা কেটে দিলাম, বিন্দু কেটে দিলাম, কুল কেটে দিলাম, রা কেটে দিলাম, গণ কেটে দিলাম, গুরু কেটে দিলাম, গণ কেটে দিলাম, গণ গণ রা গুলু গণ, এরকম যা আছে, অর্থাৎ শব্দের আগেও বহুবচন জ্ঞাপক শব্দ শব্দ আছে, শব্দের পরও বহুবচন জ্ঞাপক শব্দ আছে, আমি ফরওয়ার্ডটা কেটে দেবো, ফরওয়ার্ডটা কেটে দেবো, ফরওয়ার্ডটা কেটে দিব, কাজ শেষ। ফরওয়ার্ডটা কেটে দিলে কাজ শেষ। বুঝাচ্ছে কিনা সবার? বুঝাচ্ছে কিনা? আমি আবার বলছি, যদি এরকম সকল সব পাখিরা উড়ে গেল, যাবতীয় প্রাণীবৃন্দ, সকল সভ্যগণ, এই যদি এগুলো থাকে, তাহলে আমি কি করব, আমি শেষের অংশটা কেটে দিব, শেষের অংশটা কেটে দিব, শেষের অংশটা কেটে দিব, কাজ শেষ। আমাকে আর কিছু করতে হবে না। এই যে বাক্য যেগুলো আছে, এগুলো থেকে যে কোনো একটা বাক্য তোমার পরীক্ষায় আসবে, এই ডিজাইনের আসবে, রহিমের জায়গায় করিম থাকবে, লালের জায়গায় সাদা থাকবে, আর কিছু না, এই ডিজাইনের আসবে। তোমার বুঝে আসছে কিনা একটু করে বলো। যাদের বুঝে আসছে তারা একটু করে অকে লিখো, যাদের বুঝে আসছে তারা একটু করে অকে লিখো, একটু করে অকে লিখো। স্যার বহুবচন মানে কি? বহুবচন মানে হচ্ছে যেটা একের বেশি বুঝায়, ঠিক আছে, একের বেশি বুঝায় বহুবচন। বাংলা এবং ইংলিশের মধ্যে বচন দুই প্রকার, এক বচন বহুবচন সিঙ্গুলার প্লুরাল, আরবিতে তিন প্রকার, ঠিক আছে, ওয়াহাদ তাসনিয়া জামা। বাংলার মধ্যে কোনো দ্বিবচন নাই, সুতরাং বাংলার মধ্যে যেটা একের বেশি বুঝায় সেটা হচ্ছে বহুবচন। লক্ষ্মী বাচ্চারা একটু করে সবাই বলবে, আমি রিকোয়েস্ট করবে এখানে কেউ কোনো ধরনের অন্য কমেন্ট করবে না, জাস্ট আগামীকাল একদিন পরে পরীক্ষা, সিরিয়াস ভাবে তুমি দেখবে, শুধু বুঝে আসলে একটু করে ওকে বলো, একটু বলো ওকে বলো। স্যার সব পাখিরা উড়ে গেল, এটা তো আনসার একই দেওয়া আছে। আচ্ছা, এখানে এখানে এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক আর কি, সমস্যা নেই, প্রিন্টিং মিস্টেক, এটা মানুষ তো ভুল করতেই পারে। ওকে, শুধুমাত্র আমাদের ধর্মগ্রন্থের শুরুতে বলা আছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো ভুল নাই। তো আমরা তো মানুষ, ভুল করতেই পারি, সমস্যা নেই। এবার কিছু মুখস্থ পড়া সাজেশন দেন, ইনশাল্লাহ আমি মুখস্থ পড়া সাজেশনটা কিছুক্ষণ বাদে দিয়ে দিব, ঠিক আছে। একটা না গ্রামার পড়ালে তোমার মাথায় একটু চাপ আসবে, আমি কিছুক্ষণ পর পর মুখস্থ বিদ্যার মধ্যে ওখানে কি কি পড়বে সেটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ক্লাসটা কতক্ষণ চলবে? আল্লাহ রহমতে যতক্ষণ চালাতে পারে, কোনো সমস্যা নাই স্যার, চোখ যাচ্ছে গা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে যদি 2 নাম্বার যদি বুঝে আসে, তাহলে আমরা 3 নাম্বার লাইনের মধ্যে যাই, 3 নাম্বার লাইনের মধ্যে যাই। এখানে হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচনজাত অপপ্রয়োগ। আমি আবার একটু করে তোমাকে বলি, বাগধারা, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচনজাত অপপ্রয়োগ, এটা একদম সহজ। কিরকম দেখো, বইয়ের মধ্যে যেরকম বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে, প্রবাদ প্রবচন আছে, হুবহু এরকম তোমাকে লিখতে হবে। এখানে তুমি কোনো একটা শব্দ বানায় লিখতে পারবে না, তোমার একটা পছন্দ হচ্ছে না। যেমন তোমার বইয়ে আছে কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ দীর্ঘজীবী। এখন তোমার ইচ্ছে হচ্ছে না, আমার কই মাছের প্রাণ ভালো লাগে না, মানে আমার কই মাছ ভালো লাগে না, আমি বলবো ইলিশ মাছের প্রাণ, ইলিশ মাছ আমার খুব প্রিয়, এরকম বলতে পারবে না। তুমি বললে যে এক মাঘে শীত যায় না, এটা বইয়ে লেখা আছে, কিন্তু তুমি বলছো মাঘ মাস মানে শীতকাল, তাহলে আমি বলবো এক বৈশাখে গরম যায় না, এরকম বলতে পারবো না? বলতে পারবো না। তুমি বইয়ে লেখা আছে আমরা কাঠের দেখি, তুমি বলবে যে না আমরা কাঠ তো এত দামি না, আমি বলবো সেগুন কাঠের দেখি, এরকম বলতে পারবে না। অর্থাৎ সমাজে যেটা, যে কথাটা সমাজে যেরকম প্রচলিত, ওই রকমই তোমাকে কি করতে হবে, বইয়ে যে প্রশ্নের মধ্যে ওই রকমই তোমাকে শব্দটা ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচনজাত প্রয়োগ। অর্থাৎ যেটা লোকমুখে যেটা প্রচলিত, লোকমুখে যেটা প্রচলিত, ঠিক ওইভাবেই তোমাকে ব্যবহার করতে হবে, তুমি আলাদাভাবে এটা ব্যবহার করতে পারবে না। যেমন সারা জীবন ভূতের মজুরি কেটে মরলাম, তাহলে এখানে মজুরি ব্যবহার করতে পারবে না, তোমাকে ব্যবহার করতে হবে বেগার ব্যবহার করতে হবে। যেমন ফেরো টাকা মাখো তেল, তো তুমি জানো যে স্যার টাকা যে জিনিস, করিও তো একই জিনিস, এখানে আমি করি ব্যবহার না করে টাকা ব্যবহার করব না, তুমি এটা ব্যবহার করতে পারবে না। ওই বাগদাটা যেরকম প্রচলিত আছে তোমাকে ওই রকমই ব্যবহার করতে হবে। যেমন শকুনের দোয়ায় হাতি মরা না, স্যার শকুনের দোয়ায় গরু মরা না, সেটা একই কথা আর কি। তো হাতি মূল্য শকুনে খাবে, গরু মূল্য শকুনে খাবে, ছাগল মূল্য শকুনে খাবে, এখানে মানে হাতি বললে সমস্যা কোথায়? না, তুমি এটা বলতে পারবে না, যেটা প্রচলিত, যেটা লোকমুখে প্রচলিত তোমাকে সেটাই বলতে হবে, যে শকুনের দোয়ায় গরু মরা না, এক পৌষে শীত যায় না, না তুমি এটা বলতে পারবে না, তোমাকে বলতে হবে এক মাঘে শীত যায় না, এক অগ্রহায়ণে শীত যায় না, না এখানে অগ্রহায়ণ বলতে পারবো না, তোমাকে বলতে হবে এক মাঘে শীত যায় না। যেমন দর্শকরে ভগবান ভূত, আমি ভগবান ভূত, এটা হচ্ছে প্রচলিত কথা, দর্শকরে ভগবান ভূত, 10 জনে মিলে ভালো মানুষকে, মানে একটা খারাপ মানুষকে ভালো বললে ভালো হয়ে যায়, আবার একটা খারাপ মানুষকে ভালো মানুষকে খারাপ বললে খারাপ হয়ে যায়, এটা হচ্ছে দর্শকরে ভগবান ভূত। তো তুমি বলছো স্যার ভগবান যে কথা, ঈশ্বর থেকে কথা, আমি এখানে ভগবান ব্যবহার না করে ঈশ্বর ব্যবহার করবো না, এরকম ব্যবহার করতে পারবে না।
তোমাকে ভগবানে বলতে হবে। যেমন চোখে হলুদ ফুল দেখছি, না চোখে সর্ষে ফুল দেখছি। এখন স্যার তুমি আমাকে বলতে পারো, স্যার সর্ষে ফুল তো হলুদ, আমি হলুদ ফুল বলতে সমস্যা কোথায়? না, এরকম বলা যাবে না। লোকমুখে যেটা প্রচলিত সেটাই তোমাকে বলতে হবে। যেমন স্বল্প বিদ্যা ভয়ঙ্করী, না তুমি এটা বলতে পারবা, তোমাকে বলতে হবে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে লোকমুখে যেটা প্রচলিত ওই এক কথায় প্রকাশ, ওই বাগধারা, ওই প্রবাদ প্রবচন তোমাকে ব্যবহার করতে হবে। তুমি চাইলে তোমার ইচ্ছে মতো তুমি ব্যবহার করতে পারবে না। যেমন আমি তোমাকে যদি বলি অরণ্যে রুদন, অরণ্য মানে হচ্ছে কি বন, রুদন মানে হচ্ছে কান্না। তাহলে তুমি তুমি বলো স্যার বনের রুদন, অরণ্য মানে তো বন, আমি বনের রুদন বলবো না, এটা বলতে পারবে না, তোমাকে অরণ্য রুদনে বলতে হবে। ঠিক আছে, নিষ্ফল আবেদনের জন্য তোমাকে অরণ্য রুদনে বলতে হবে। তুমি কি করতে পারবে না? বনের রুদন বলতে পারবে না, বা অরণ্যে কান্না বলতে পারবে না। অর্থাৎ যেটা লোকমুখে প্রচলিত তোমাকে ওটাই বলতে হবে। বুঝে আসছে কিনা? যদি এটা বুঝে আসে, 3 নাম্বারটা যদি বুঝে আসে, তাহলে কয়েকজন লক্ষ্মী বাচ্চা একটু করে 3 ওকে লিখো, 3 ওকে। কয়েকজন লক্ষ্মী বাচ্চা একটু করে 3 ওকে লিখো, 3 ওকে, একটু করে একটু করে। যদি এটা বুঝে আসে তাহলে কয়েকজন লক্ষ্মী বাচ্চা একটু করে 3 ওকে লিখো, লক্ষ্মী বাচ্চারা খুব তাড়াতাড়ি। স্যার চোখে ঝাপসা দেখছি। এটা বুঝতে পারছি, তুমি কালকে রাত্রে হয়তো দীর্ঘক্ষণ পড়েছো, সেই জন্য হয়তো এখন একটু সমস্যা হচ্ছে এরকম। বই থেকে পড়াচ্ছে স্যার, লেখা বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না কেন? আমার এখানে তো খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে তোমার নেটের প্রবলেম হয়তো। আর একটা কথা, আমার এখানে কিন্তু আমি আইপিএস এখন ক্লাস নিচ্ছি, এখানে এখন কারেন্ট নাই, সেজন্য আমি গেমে যাচ্ছি। এটিও বন্ধ এখন, হয়তো কারেন্ট আসলে আরেকটু ফ্রেশ হবে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ভালো মতো দেখতে পাচ্ছি। 3 ওকে, 3 ওকে স্যার, ক্যামেরা প্রবলেম। আরেকবার বলেন। আমি আরেকবার বলছি, অর্থাৎ যেটা লোকমুখে প্রচলিত আছে এরকম এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, সেটাই তোমাকে কি করতে হবে? লিখতে হবে। ওকে, এবার তারপর দেখো শব্দদ্বিত্ব অপপ্রয়োগ। শব্দদ্বিত্ব অপপ্রয়োগ তুমি দেখ এরকম, এটা আমি তোমাকে সাজেশন যেটা দিয়েছিলাম, তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম বাংলা সেকেন্ড পেপারের, এই সাজেশনটা দিয়েছিলাম। যারা এই সাজেশনটা পাও নাই আমাদের পেজ থেকে এখনই সংগ্রহ করে নিবে, অথবা আমাদের এখানে স্টুডেন্ট যারা আছে তাদেরকে বললে তারা এখন দিয়ে দিবে। অথবা আমি একটা কাজ করব, কিছুক্ষণ পরে আমি লাইভ ক্লাস শেষ করে এখানে কমেন্ট সেশনের মধ্যে এই সাজেশনটা আমি দিয়ে দিব তোমাদেরকে। আমাদের স্টুডেন্টের জন্য আমরা এটা দিয়েছিলাম, ইনশাল্লাহ কমন, একদম কমন আসবে, আজকে যেরকম কমন আসবে ওরকম কমন আসবে। এখন দেখো শব্দদ্বিত্ব অপপ্রয়োগ, অর্থাৎ একই অর্থ বোঝায় এরকম দুইটা শব্দ পরপর ব্যবহার করতে পারবো না আমরা। অর্থাৎ শব্দ সেটা যেমন, যেমন দেখো না অশ্রু জল, এখানে দেখো অশ্রু জল, অশ্রু মানে কি? চোখের জল। আর আবার এখানে দ্বিতীয়বার জল ব্যবহার করার দরকার আছে। এই চোখের পানি কি কখনো শক্ত শক্ত হয়? না, চোখের পানিতে সবসময় কি জল, অশ্রু মানে চোখের জল, সুতরাং এখানে দ্বিতীয়বার জল ব্যবহার করা যাবে না। হয়তো আমি চোখের জল ব্যবহার করব অথবা অশ্রু ব্যবহার করব, কিন্তু অশ্রু জল ব্যবহার করা যাবে না। যেমন আয়ত্ত অধীন, আয়ত্ত মানে অধীন, সুতরাং আয়ত্ত অধীন একসাথে বলা যাবে না। যেমন সময়কাল, সময় মানে কাল, সুতরাং সময়কাল একসাথে ব্যবহার করা যাবে না। যেমন শুধু মানে মাত্র, তাহলে শুধু আর মাত্র একসাথে ব্যবহার করা যাবে না। যেমন বিবিধ মানে হচ্ছে প্রকার, তাহলে বিবিধ প্রকার ব্যবহার করা যাবে না। যেমন যেমন সমল মানে হচ্ছে মূল সহ, সুতরাং সমল সহ শব্দটা বলা যাবে না, হয়তো মূল সহ বলবো নয়তো সমল বলবো। ঠিক আছে, যেমন আরক্ত, আরক্ত মানে হচ্ছে রক্তিম, সুতরাং আরক্তিম বলা যাবে না। যেমন কেবল মানে হচ্ছে মাত্র, তাহলে কেবলমাত্র একসাথে বলা যাবে না। যেমন স্বাগত, স্বাগত শব্দটা হচ্ছে সুযোগ আগত, সুযোগ কি আগত, তাহলে এখানে তো একটা অলরেডি সু আছে, তাহলে আবার দ্বিতীয়বার এখানে সু ব্যবহার করার দরকার আছে? না, নাই। তাহলে সুস্বাগত বলা যাবে না, কি বলতে হবে? শুধু স্বাগত বলতে হবে, কারণ স্বাগত শব্দের বাংলা কি পাই আমরা? সুযোগ আগত। ওকে, তাহলে এরকম যে শব্দগুলো আছে দুইটা একই অর্থ, অর্থাৎ কখনো কখনো বাংলায় কোনো কোনো শব্দে সমর্থবোধক একাধিক শব্দ প্রয়োগ লক্ষ্য করা যায়, এই ধরনের শব্দ ব্যাকরণ সম্মত নয়। অর্থাৎ একটা শব্দ ব্যবহার করলে হয়ে যাচ্ছে, সেখানে একই অর্থের আরেকটা শব্দ একসাথে ব্যবহার করা সেটা ব্যাকরণ সম্মত নয়। যেমন এখানে তোমার পরীক্ষায় যেগুলো তোমাকে দিবে, দেখো তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, তাহলে এক্ষেত্রে এখানে তোমার অশ্রু আর জল একসাথে ব্যবহার করার দরকার নাই, তুমি হয়তো চোখের জলে ভেসে গেল অথবা তুমি অশ্রুতে ভেসে গেল, এরকম ব্যবহার করবে। অর্থাৎ অশ্রু জল ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব? চোখের জল ব্যবহার করব অথবা শুধু অশ্রু ব্যবহার করব। ওকে, যেমন তুমি আমাকে বলতে পারো স্যার ফেব্রুয়ারি 1969 কবিতা, এখনো বীরের রক্তে দুঃখে মায়ের অশ্রু জলে ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বর হৃদয়ের চিরহরিত উপত্যকায়, তাহলে এখানে তো শামসুর রহমান অশ্রুজল শব্দটা ব্যবহার করেছেন, এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এটা কবিতার ক্ষেত্রে যদি কোনো কবি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল শব্দ ব্যবহার করে সেটাকে বলা হয় আর্শপ্রয়োগ, সেটা অপপ্রয়োগ না, সেটা কবির জন্য জায়েজ, তোমার জন্য জায়েজ না। তো তুমি কি করবা? তুমি এরকম অশ্রুজল শব্দ দেখলে অশ্রুজল শব্দ লিখবে না, তুমি হয়তো চোখের জল লিখবে নয়তো অশ্রু লিখবে।
ঠিক আছে? যেমন এখানে দেখো কয়েক, এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। অশ্রু জল হবে শতাব্দীর 200, অশ্রু জলে ভেসে গেল, অশ্রু জলে ভেসে গেল, তারপর অশ্রু জল তার বুক ভেসে গেল। তারপর এখানে কি আছে? শুধুমাত্র। না, এখানে শুধুমাত্র ব্যবহার করবো না, আমরা কি ব্যবহার করব? আমরা শুধু ব্যবহার করব। শুধু গায়ের জোরে কাজ হয় না। যেমন বৃক্ষটি সমূল সহ, আমি তোমাকে কি বলেছি? সমূল সহ ব্যবহার করা যাবে না, সমূলে ব্যবহার করব অথবা মূল সহ ব্যবহার করব। সমূল অর্থাৎ সহ ব্যবহার করলে সহ ব্যবহার করব না, সহ ব্যবহার করলে সহ ব্যবহার করব না, কারণ সহ অর্থ হচ্ছে সহিত, মানে সাথে। এবার দেখো শুধুমাত্র আছে, তাহলে আমি এখানে মাত্রটা কেটে দিব, শুধুমাত্র মাত্রটা কেটে দিব। এখানে দেখো চলাকালীন সময়ে, কাল মানে কি বলছি? কাল মানে সময়, তাহলে এখানে চলাকালীন যখন বলছে তাহলে এখানে সময়ে বলার দরকার আছে না, আমি বলবো কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ। তাহলে কাল মানে সময়, সুতরাং এখানে যখন আমি কালীন ব্যবহার করেছি, কালীন যখন ব্যবহার করেছি, সুতরাং আমার এখানে সময় শব্দটা ব্যবহার করার দরকার নেই। অর্থাৎ একই অর্থবোধক সমর্থ দুটো শব্দ একসাথে ব্যবহার করার দরকার আমার নেই। তাহলে এরকম অশ্রুজল, শুধুমাত্র, সমূল সহ, শুধুমাত্র বা চলাকালীন সময়ে, এই ধরনের এগুলো যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোকে দুইটা একই অর্থ শব্দকে একটাকে বাদ দিয়ে আরেকটাকে লিখবো। ওকে, এই জিনিসটা বুঝে আসছে কিনা? যদি এটা বুঝে আসে তাহলে লিখো 4, ওকে। আর যদি বুঝে না আসে তাহলে আমি তোমাকে আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। লক্ষ্মী বাচ্চা, একটু করে বলো তো কিভাবে, একটু করে বলো 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 বলো, বুঝে আসছে কিনা বলো, বুঝে আসছে কিনা বলো। আমরা কিন্তু অলরেডি, আমার যতটুকু আনসার করতে হবে, মানে আমার পরীক্ষা যতটুকু আসবে, আমি অলরেডি 4টা শিখে ফেলেছি। এই 4টা থেকে মার্কস আসবে। আমি শুধু আরেকটা শিখলে আমার এই 6 নাম্বার ক্লিয়ার হয়ে যাবে, মানে 6 নাম্বার থেকে আমি 5 নাম্বার ক্লিয়ার পাবো। স্যার কবি করলে রিজা করলে আমরা করলে দোষ। আচ্ছা ঠিক আছে, এটা সুন্দর কথা, এটা এখনকার জন্য দরকার নাই, এখন সিরিয়াস থাকো, পড়াশোনা করো। কি কি পড়াই ফেলছেন স্যার? কোনো সমস্যা নাই, সেটা তুমি লাইভ ক্লাসে থাকবে, তুমি ওখান থেকে বুঝতে পারবে, অসুবিধা নেই। হ্যাঁ, একটু করে লক্ষ্মী বাচ্চারা, একটু করে সবাই, যাদের বুঝে আসে নাই তারা একটু করে বলবে, আমাকে একটু করে জানাবে, স্যার আমার এই জিনিসটা বুঝে আসে নাই, আমাকে একটু করে জানাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু আরেকবার, একজনে বলেছে, আমি তোমাকে আবার বলি, একই অর্থওয়ালা দুইটা শব্দ একসাথে ব্যবহার করব না। যেমন অশ্রু জল, অশ্রু মানে হচ্ছে চোখের জল, সুতরাং আমরা অশ্রু ব্যবহার করব, জল ব্যবহার করব না। আয়ত্ত অধীন, আয়ত্ত মানে অধীন, সুতরাং আমরা যে কোনো একটা ব্যবহার করব। আয়ত্ত আর অধীন থেকে যে কোনো একটা ব্যবহার করব, দুইটা একসাথে ব্যবহার করব না। সময় কাল, সময় মানে হচ্ছে কাল, সুতরাং আমি সময় ব্যবহার করব অথবা কাল ব্যবহার করব, সময়কাল একসাথে ব্যবহার করব না। শুধুমাত্র মাত্র, তাহলে আমি শুধু ব্যবহার করব অথবা মাত্র ব্যবহার করব, শুধুমাত্র একসাথে ব্যবহার করব না। এই কথাটাই বলেছি। ওকে, এরপর লক্ষ্মী বাচ্চারা 5 নাম্বারটা হলো শব্দ গঠনগত অপপ্রয়োগ, অর্থাৎ সমাসের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে যদি একটা শব্দ গঠিত হয়, সেখানে কি ধরনের অপপ্রয়োগ হতে পারে। এটা থেকে আমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আসছে, আমরা প্রথমে প্রশ্নগুলো একটু করে দেখে ফেলি, মানে কি কি প্রশ্ন আছে বিগত সালে। আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে সেখানে কি রুলস গুলো প্রযোজ্য হচ্ছে সেটা আমি তোমাকে একটু করে বলে দিব। যেমন এখানে যে অশুদ্ধ যে বাক্যগুলো বিগত সালে ছিল, এটা একটা লজ্জাস্কর ব্যাপার। মাতাহীন শিশুর কি দুঃখ, ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর, কাকলি ইতিমধ্যে পৌঁছে গেছে, উল্লেখিত উল্লেখিত কারণে আমি আসতে পারিনি, মাতাহীন কন্যার অনেক দুঃখ, শহর ও গ্রামে ঈদের আমেজ, তারপর তিনি সসম্মানে হল ত্যাগ করলেন, অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার গেলেন। ওকে, এই যে এখানে যে শব্দগুলো আছে, আমরা প্রথমে একটু করে ভুল কোথায় কোথায় আছে সেটা একটু করে দেখি। যেমন এখানে আছে লজ্জাস্কর, মাতাহীন, আবার লজ্জাস্কর, ইতিমধ্যে, তারপর উল্লেখিত, তারপর আছে মাতাহীন, আবার আছে শহরে ও গ্রামে, সসম্মানে, সপরিবারে। এই শব্দগুলোর মধ্যে আমরা ভুল পাচ্ছি, কি রকম পাচ্ছি এটা দেখো। প্রথমে দেখো, লজ্জাস্কর যে শব্দটা আছে এটা হচ্ছে সন্ধিজাত অপপ্রয়োগ, কারণ আমি জানি এটা হচ্ছে লজ্জা যোগ আকর, লজ্জা যোগ আকর। দেখো, লজ্জা যোগ আকর, তাহলে এটা হচ্ছে আমার স্বরসন্ধি, কারণ এখানে আ যোগ আ মিলে আ হয়েছে, লজ্জাকর। এটা বিসর্গ সন্ধি না, বিসর্গ সন্ধি হলো তখন লজ্জাস্কর আমি ব্যবহার করতে পারতাম, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা কি সন্ধি? এটা হচ্ছে আমার স্বরসন্ধি, লজ্জা যোগ আকর সমান লজ্জাকর। তাহলে এখানে দন্তাস যেটা আছে ওটা হবে না, এটা কি হবে? বিষয় এটা একটা লজ্জাকর ব্যাপার, আমার নিয়ম শেখার দরকার নাই। আমি কি বলবো, এখানে দন্তাস যেটা আছে সে বাদ দিব, লজ্জাস্কর না, শব্দটা কি? লজ্জাকর। এখন দেখো, মাতাহীন কন্যা, না এটা মাতাহীন না। আমরা জানি সমাসের ক্ষেত্রে মাতা থাকলে মাতৃ হয়, পিতা থাকলে পিতৃ হয়, ভাই থাকলে ভাতৃ হয়, কু থাকলে কদ হয়।
আমরা রোজই 9-10 এর বাংলা ব্যাকরণ বই পড়ছিলাম, মনে আছে কিনা? যেটা 9-10 এর বাংলা ব্যাকরণ বই তোমরা 9-10 যেটা পড়েছো, ওখানে সমাজ যে অধ্যায়টা আছে ওখানে প্রায় 64 পৃষ্ঠা 65 পৃষ্ঠা কর্মধারয় সমাজ যেখানে আছে 64 পৃষ্ঠা মেবি, ওখানে কর্মধারয় সমাজে উল্টালে তুমি দেখবে সেখানে পিতা থাকলে পিতৃ হবে, মাতা থাকলে মাতৃ হবে, বাই থাকলে ভাতৃ হবে, কু থাকলে কত হবে, রাজা থাকলে রাজ হবে। ওই কথাগুলো বলা আছে। তাহলে রাজা পুত্র না রাজপুত্র, পিতাহীন না পিতৃহীন, মাতাহীন না মাতৃহীন, ঠিক আছে? কুয়াচার না কদাচার, বুঝাচ্ছে কিনা? তাহলে এখানে মাতাহীন কন্যা আছে, তাহলে এটা কি হবে? মাতৃহীন কন্যা হবে, ঠিক আছে? এবার দেখো আবার লজ্জাস্কর আছে, সেটা বলেছিলাম, বলছি কি এটা কি লজ্জাযোগ আকর লজ্জাকর। এখন আছে ইতিমধ্যে, না ইতিমধ্যে না, শব্দটা হচ্ছে ইতিমধ্যে। কি শব্দটা? কি ইতিমধ্যে, ঠিক আছে? সেটা হচ্ছে ইতো যুগ মধ্যে, এটা হচ্ছে তোমার বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত। তো বিসর্গ সন্ধির মধ্যে বিসর্গের পরিবর্তে উকার হয়, কখনো কি হয় না? রস্বীকার হয় না, কি হবে? উকার হবে। তুমি সবসময় মনে রাখবে 300 র এবং উ, তালব্য স মূর্ধন্য ষ দন্ত্য স, তালব্য স মূর্ধন্য ষ দন্ত্য স, র এবং যদি উকার থাকে সেক্ষেত্রে বিসর্গ হবে, সেক্ষেত্রে কি হবে? বিসর্গ হবে। যেমন নিশ্চয়, দুস্থ, তারপর নিষ্ঠুর, তারপর মনোরম, নীরব, যে শব্দগুলো আছে এগুলো সব কটাতে বিসর্গ সন্ধি। কেন কেন এগুলো বিসর্গ সন্ধি? কারণ এখানে এই তালব্য স মূর্ধন্য ষ র উ এগুলো থাকে, এগুলার পরিবর্তে বিসর্গ হয়। তাহলে আমি বিসর্গ তুলে ফেললে সেক্ষেত্রে উকার হবে, রস্বীকার হবে না। তাহলে শব্দটা হচ্ছে ইতো যোগ মধ্যে, তাহলে সেটা হচ্ছে ইতোমধ্যে। শব্দটা কি হবে? ইতোমধ্যে। তো এই ইতোমধ্যে শব্দটা এখানে রস্বীকার দেওয়া যাবে না, উকার হবে। ওকে, আমার নিয়ম শেখার দরকার নাই, তুমি জাস্ট এতটুকু মনে রাখো, এখানে রস্বীকার হবে না, এখানে কি হবে? উকার হবে। ওকে, বুঝাচ্ছে এতটুকু? হ্যাঁ, তোমার নিয়মটা এখন এই মুহূর্তে নিয়মটা তোমার দরকার নাই, তুমি তুমি জাস্ট মনে রাখো ইতিমধ্যে শব্দটা হবে না, এটা হবে ইতিমধ্যে। এখন দেখো উল্লেখিত, এটা হচ্ছে উদ যুগ লিখিত, শব্দটা হচ্ছে উদ যুগ লিখিত, উদ যুগ লিখিত। তাহলে তো আমি জানি এখানে যদি এরকম যদি ত থাকে, মানে কোন একটা জায়গায় যদি এরকম ত থাকে মানে কণ্ঠত্ব থাকে, তাহলে সেটা পরবর্তী যে বর্ণটা সেটা দ্বিতীয় হয়ে যায় আর কি। এটা যেমন উদ যুগ লিখিত সমান সমান উল্লিখিত, উল্লিখিত, উল্লেখিত। ওকে, তাহলে এখানে এইটার রস্বীকার, সেজন্য এটাও রস্বীকার হবে। যদি এটা যদি একার হতো, যেমন উদ যুগ লেখ উল্লেখ, তাহলে এটা একার হতো, উল্লেখিত হতো। তাহলে এটা উল্লেখিত না হয়ে, অর্থাৎ এখানে যে আছে উল্লেখিত যে শব্দটা আছে, এটা উল্লেখিত না হয়ে এটা হবে উল্লিখিত, কারণ এখানে মূল শব্দের মধ্যে রস্বীকার, মূল শব্দের মধ্যে কি আছে? রস্বীকার আছে। তাহলে এটা হবে উদ যুগ লিখিত সমান উল্লিখিত। এখন তোমার নিয়ম শেখার দরকার না, আমি তোমাকে যেটা বলছি সেটা দেখো। তুমি এখানে কি করবা? তুমি এখানে বলবে উল্লেখিত আছে, তুমি বলবে উল্লিখিত, উল্লেখিত, এটার একারটাকে তুমি রস্বীকার করে দিবে, কাজ শেষ। মাতাহীন আছে মাতৃহীন, এটা দেখো এটা এটা কি ধরনের ভুল? যে এখানে আছে শহর ও গ্রামে ঈদের আমেজ, শহর ও গ্রামে ঈদের আমেজ। দেখো এটা যখনই দেখো শহর ও গ্রাম, এটা কি? এটা হচ্ছে মানে যখনই এরকম অলুক হবে, মানে অলুক দ্বন্দ্ব, শহর ও গ্রাম মানে হচ্ছে এখানে শহর বোঝাচ্ছে গ্রামও বোঝাচ্ছে, যখনই এরকম অলুক দ্বন্দ্ব সমাস হবে তখন সেক্ষেত্রে দুইটা শব্দের মধ্যে পূর্বপদ পরপদের মধ্যে একই ধরনের বিভক্তি হবে। তাহলে এখানে শূন্য বিভক্তি, এখানে বিভক্তি আছে না, তাহলে আমি দুইটাতে কি করে দিব? বিভক্তি, শহরে ও গ্রামে ঈদের আমেজ। অর্থাৎ যখনই অলুক দ্বন্দ্ব হবে সেখানে পূর্বপদ পরপদ দুইটার মধ্যে কি হবে? একই বিভক্তি হবে। যেমন দেশ ও বিদেশে না, দেশে ও বিদেশে, বুঝাচ্ছে এখন? অর্থাৎ দুইটা শব্দের মধ্যে একই ধরনের বিভক্তি হবে। এবার এই জিনিসটা 100% পরীক্ষায় আসে, যে সসম্মানে সপরিবারে। যেমন তোমাদেরকে সবসময় আমি ক্লাসে বলতাম যে তোমরা যখন তোমাদের বিয়ে হবে, আমাকে যখন তোমরা দাওয়াত দেবে সপরিবার, সেটা কি শুধু দন্তা স লিখবে নাকি দন্তা স যোগ ব লিখবে? ঠিক আছে, একটু করে মাথায় মাথায় রাখো। এই যে স আছে, এই সটা ব্যবহৃত হবে সহিত অর্থে, মানে সাথে অর্থে, সহিত বা সাথে অর্থে। আর এই স মানে হচ্ছে নিজ, আপন, ঠিক আছে? যেমন স্বজন মানে হচ্ছে আপনজন। এখন দেখো, এখন তাহলে এই যে যে শটা আছে, এই শটা হচ্ছে সাথে অর্থ ব্যবহৃত হয়, তাহলে তিনি সম্মানের সাথে হল ত্যাগ করেছে, তাহলে এখানে শুধু দন্তা সহ হবে, দন্তা সহযোগ ব হবে না। যেমন এখানে সপরিবার, তাহলে তিনি পরিবারের সাথে কোথায় গিয়েছে? কক্সবাজার গিয়েছে, পরিবারের সাথে, নিজ পরিবারে যায় না, কি করেছে? পরিবারের সাথে গিয়েছে। তাহলে যখনই এরকম দন্তা সহযোগ ব দেখবে, তুমি সেক্ষেত্রে দেখবে এখানে বটা কেটে দিবে, যে বটা আছে বটা কেটে দিবে, কারণ এখানে সাথে অর্থে সহিত অর্থে দন্তা সহযোগ ব ব্যবহৃত হয় না, শুধু দন্তা স ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সহিত অর্থে দন্তা সহযোগ ব ব্যবহৃত হবে না, শুধু দন্তা স ব্যবহৃত হবে।
এবং এরকম যত শব্দ আসে, যেমন আমি তোমাকে অনেকগুলো শব্দ বলি, যেমন সবান্ধব, সস্ত্রীক, সশস্ত্র, তারপর সশ্রদ্ধ, তারপর সসম্মান, এরকম সপরিবার, এরকম যত শব্দ আছে এগুলো সবটা হচ্ছে সহিতার্থ বহুব্রীহি সমাস। এগুলো বহুব্রীহি সমাস, অর্থাৎ দন্তাসওয়ালা যত শব্দ দেখবে, সবান্ধব, সপরিবার, সশ্রদ্ধ, সস্ত্রীক, সশস্ত্র, যে শব্দগুলো আছে ওগুলো প্রত্যেকটা হচ্ছে বহুব্রীহি সমাস, সহিতার্থ বহুব্রীহি সমাস। ওই দন্তাসটা বাদ দিয়ে তুমি ব্যাস বাক্যের মধ্যে বর্তমান লাগাই দিবে। সশস্ত্র অস্ত্র সহিত বর্তমান, সস্ত্রীক স্ত্রী সহিত বর্তমান, সবান্ধব বন্ধু সহিত বর্তমান, এরকম করে দিবে সহিতার্থ বহুব্রীহি সমাস। এখন আমি সমাস পড়তেছি না, আমি পড়তেছি কি অপব্যয় শুদ্ধ ব্রীহি। সুতরাং এখানে যখনই দন্তা সহযোগ ব দেখবে, এটা যদি সাথে অর্থ বোঝায় তাহলে তুমি এই দন্তা সহর সাথে বটা কেটে দিবে, শুধু দন্তা সহ হবে। তাহলে তিনি সসম্মানে হল ত্যাগ করলেন, তাহলে এখানে সসম্মানে শুধু দন্তা সহ হবে, দন্তা সহযোগ ব হবে না। সপরিবারে কক্সবাজার গেলেন, এখানে শুধু দন্তা সহ হবে, দন্তা সহযোগ ব হবে না। বুঝে আসছে এতটুকু? এতটুকু বুঝে আসছে? যদি বুঝে আসে তাহলে লিখো ওকে, শুধু লিখো ওকে। যদি বুঝে আসে তাহলে লিখো ওকে, লক্ষ্মী বাচ্চারা দ্রুত। যদি বুঝে আসে তাহলে লিখো ওকে। স্যার কিছু দেখতেছি না স্যার, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। স্যার এগুলো শিখলে সমাজ সন্ধ্যা সমাজের নিয়ম জানা লাগবে, এর বাইরে আছে কি করবে? এর বাইরে আসবে না লক্ষ্মী বাচ্চা, এর বাইরে আসবে না, আমার উপর বিশ্বাস রাখো, এর বাইরে আসবে না। তুমি জাস্ট এগুলো শিখতে পারলে হবে, তুমি এগুলো শিখতে পারলে বাকিগুলো পারবে, এর বাইরে আসতে গুলো পারবে। যদি এগুলো শিখতে পারো তাহলে এর বাইরে আসতেও পারবে। ওকে লক্ষ্মী বাচ্চারা, এরপর আছে 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে? 6 নাম্বারে আছে স্যার সব ক্লিয়ার দেখা যাচ্ছে না তাই বুঝিনি, কমেন্ট করলে ভালো হয়, তাহলে ক্লিয়ার করে সমস্যাটা সমাধান হবে। আচ্ছা লক্ষ্মী বাচ্চা, আমি কমেন্ট করতেছি, ব্লার হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এই ক্যামেরাতে দেখি। লক্ষ্মী বাচ্চারা আমি তো খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা তারপরও আমি একটু করে আর একটু করে আমি বড় করে দিই, এরকম একটু একটু করে বড় করে দিই আমি, এরকম, ঠিক আছে? আচ্ছা যাক, দেখো এটা সমস্যাটা হচ্ছে আইপিএস থেকে চলতেছে, তো হয়তো মাঝে মাঝে এই ওয়াইফাইটা রোরিং হচ্ছে, মানে কি একটু কম দেখা যাচ্ছে, এরকম হবে আর কি। স স এটা আরেকবার বুঝিয়ে দেন, দন্তা স যোগ ব, সাথে অর্থ ব্যবহার করার জন্য শুধু দন্তা স ব্যবহার করতে হবে, নিচে বটা হবে না। ওকে এবার দেখো, ডিএসএলআর হয়ে যায়, ডিএসএলআর হয়ে যায় মানে ডিএসএলআর হয়ে যায় মানে কি? আচ্ছা যাক বাদ দাও। তিনি সসম্মানে হল ত্যাগ করলেন, এটা কি বললে হবে স্যার? তিনি সম্মানের সহিত, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হবে, সমস্যা নাই। ওকে ওকে, এখনো ব্লার করতেছে, ক্যামেরা ফোকাস আপনাকে করে রাখছে, ক্যামেরার ফোকাস আমাকে করে রাখছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওই আসলে ঠিক করে দিব। ক্যামেরা ফোকাস হচ্ছে না। আচ্ছা এই কামরুল একটু করে এদিকে আসো। আচ্ছা ওকে, এবার দেখো বিসর্গজাত অপপ্রয়োগ। বিসর্গজাত অপপ্রয়োগ আমি তোমাকে একটু করে বুঝাই বলি। বিসর্গ শব্দের শুরুতে ব্যবহার করা যায় না, কারণ এটা হচ্ছে ফরাশ্রয় ধ্বনি। ফরাশ্রয় ধ্বনি কখনো শব্দের শুরুতে ব্যবহার করা যাবে না, শব্দের শুরুতে আসবে না। বিসর্গ শব্দের শুরুতে ব্যবহার করা যায় না, বিসর্গ শব্দ শেষে ব্যবহার করা যায় না। এক সময় যেত 2012 সালের আগে বিসর্গ শব্দ শেষে ব্যবহৃত হতো, যেমন ফলত, মূলত, কার্যত, প্রধানত, দ্বিতীয়ত, সেখানে এই শব্দগুলো শেষে বিসর্গ ব্যবহার করতো, সেটা এখন ব্যবহার করে না। বিসর্গ শব্দের মাঝখানে ব্যবহার করা যায়, তবে রীতিসিদ্ধ হয়ে গেলে সেটা বাদ যায়। যেমন আগে তুমি দুস্থ বানান এভাবে লিখতে, ঠিক আছে? দুস্থ বানানটা আগে তুমি এভাবে লিখতে, দ রস্যকার বিসর্গ দন্ত সযুক্ত দুস্থ, এভাবে লিখতে। কিন্তু এখন আমরা এই বিসর্গটা লিখি না, আমরা এভাবে লিখি, বিসর্গ বাদ দিয়ে লিখি, দুস্থ লিখি। নিঃশ্বাস বানানো আগে মাঝখানে দন্ত বিসর্গ থাকতো, এখন আমরা মাঝখানে কোনো কি দেই না, বিসর্গ দিই না, সরাসরি নিঃশ্বাস লিখে ফেলি, বিসর্গ বাদ দিয়ে ফেলছি, অর্থাৎ এটা রীতিসিদ্ধ হয়ে যাওয়া। অর্থাৎ ওই বিসর্গ ব্যবহার না করলেও যদি শব্দটার উচ্চারণ ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে বিসর্গ ব্যবহার করা যাবে না। এখন কিছু শব্দের মধ্যে বিসর্গ রয়ে যায়, যেমন তুমি দেখো না, এখানে দেখো শিরোপীড়া, মনকষ্ট, স্বতঃস্ফূর্ত, তারপর এই শব্দগুলোর মধ্যে বিসর্গ রয়ে গেছে। এখন কখন রয়ে যাবে দেখো, যদি বিসর্গের পরে যদি ক, খ, ফ, ফ এবং দন্ত স, এই 5টা বর্ণ থাকে। আমি আবার বলছি, যখন তুমি এরকম
বিসর্গ সন্ধি দিয়ে যখন কোন একটা শব্দ যখন তুমি গঠন করবে, সেক্ষেত্রে যদি ওই বিসর্গের পরে যদি ক, খ, প, ফ এবং দন্তাস এই পাঁচটা বর্ণ থাকে, ক, ক, ফ, ফ, দন্তাস এই পাঁচটা বর্ণ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বিসর্গটা ওই শব্দের মধ্যে থেকে যাবে। যেমন শিরোপীড়ার মধ্যে তুমি একটু করে দেখো, এখানে বিসর্গের পরে প আছে, সেজন্য বিসর্গ রয়ে গেছে, এটা আর উকার হবে না। যেমন মনকষ্ট, এখানে এই বিসর্গের পরে ক আছে, সেজন্য বিসর্গটা রয়ে গেছে। যেমন স্বতঃস্ফূর্ত, এখানে বিসর্গের পরে দন্তাস আছে, সেজন্য বিসর্গ রয়ে গেছে। কিন্তু তপোবন দেখো, তপোবনের মধ্যে এখানে তপ যোগ বন, কিন্তু এখানে এই বিসর্গের পরে ব, সেখানে ওই ক, ক, ফ, ফ, দন্তাস এখানকার কোনো বর্ণ নাই, সেজন্য এটা উকার হয়ে গেছে। যদি বিসর্গের পরে ক, ক, ফ, ফ, দন্তাস এগুলো থাকে, তাহলে ওই বিসর্গটা রয়ে যাবে। যদি এগুলো না থাকে, সেটা উকার হয়ে যাবে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? তো তোমার এতটুকুও দরকার নাই, তুমি জাস্ট এখানে দেখো, যেমন শিরোপীড়া হয়েছে, তাহলে এখানে শিরোপীড়ার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে শিরোপীড়া বানান কি রকম দিছে, উকার দিছে, তুমি না এখানে এটাকে কি করে দিবে, বিসর্গ করে দিবে। তারপর মনকষ্ট, এখানে বিসর্গ দিবে, ঠিক আছে। স্বতঃস্ফূর্ত, এখানে উকারটা বাদ দিয়ে বিসর্গ করে দিবে। তপোবন, এখানে বিসর্গ দিয়েছে, তুমি সেখানে উকার করে দিবে, কাজ শেষ। তুমি জাস্ট এই চারটা শব্দ মনে রাখো, শিরোপীড়া, মনকষ্ট, তপোবন, স্বতঃস্ফূর্ত। যদি আসে এই নিয়ম থেকে, যদি প্রশ্ন আসে, তাহলে এই চারটা শব্দই আসবে। একটু করে আমি কি বলছি, যদি বিসর্গের পর যদি ক, ক, ফ, ফ, দন্তাস থাকে, তাহলে ওই বিসর্গটা থেকে যাবে। যদি এই পাঁচটা বর্ণ যদি না থাকে, তাহলে ওই বিসর্গটা উকার হয়ে যাবে। একটু করে যদি বুঝে আসে সবাই ওকে বলো, যদি বুঝে আসে সবাই ওকে বলো। আচ্ছা, যাদের কাছে বই আছে তারা বইও দেখতে পারো, ঠিক আছে, যাদের কাছে বই আছে তারা বইও দেখতে পারো। এটা হচ্ছে বইয়ের 66 পৃষ্ঠা, ইন্দিবর বইয়ের 66 পৃষ্ঠা, ওটা দেখতে পারো। মরুভূমি, হ্যাঁ, তাহলে ওকে। এবার নির্দেশকজাত অপব্যয় 7 নাম্বার, নির্দেশকজাত অপব্যয়। নির্দেশকজাত অপব্যয়টা কি? নির্দেশকজাত অপব্যয়টা হচ্ছে একটা শব্দকে একবার নির্দিষ্ট করা যাবে, একাধিকবার করা যাবে না। এখন একটা শব্দকে কয়ভাবে নির্দিষ্ট করা যায়? 2 ভাবে করা যায়। যেমন দেখো, যেমন তুমি যদি নির্দেশকজাত যদি সর্বনাম ব্যবহার করা, যেমন এই, ওই, ইহা, ওহা, এগুলা ব্যবহার করলে, যেমন এই কলম সবুজ, এই কলম সবুজ। আবার আমি বললাম কলমটি সবুজ, তাহলে এই কলম বললেও কলমটি নির্দিষ্ট, আবার কলমটি বললেও কলমটি নির্দিষ্ট। তাহলে এখানে আমি 2 বার নির্দিষ্ট করতে পারবো না, যে কোনো একবার করতে পারবো, ঠিক আছে। যেমন দেখো, তাহলে এই, ওই ব্যবহার করলে সেটা নির্দিষ্ট, আবার টা, টি, খানাখানি ব্যবহার করলে নির্দিষ্ট। সুতরাং আমি 2 বার নির্দিষ্ট করতে পারবো না, আমি একবারেই করতে পারবো। যেমন এই লোকটি, তাহলে আমি এক্ষেত্রে এই লোকটি এ দ্বারা একবার নির্দিষ্ট করেছি, আবার টি দ্বারা একবার নির্দিষ্ট করেছি, তাহলে আমি 2 বার করতে পারবো না, আমি যে কোনো একটা রাখতে পারবো, আমি একটা বাদ দিয়ে দিলাম। লোকটি আমার পরিচিত, আমি এই মানুষটিকে চিনি, তাহলে আমি এখানে দুইটি একসাথে ব্যবহার করতে পারবো না, তাহলে আমি কি বলবো, আমি মানুষটিকে চিনি, অথবা আমি এই মানুষকে চিনি, যে কোনো আমি একটা ব্যবহার করব, দুইটা ব্যবহার করব না। তারপর ওই গড়টি আমাদের, তাহলে এখানে ওই বলে একবার নির্দিষ্ট করেছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এখানে নির্দিষ্ট, কিন্তু তাহলে এখানে আমি কি করব না, দুইটা ব্যবহার করবো না, এখানে ওই আছে, টি আছে, আমি যে কোনো একটা ব্যবহার করব। আমি বলবো গড়টি আমাদের, একটা বাদ দিয়ে দিলাম। যেমন এই কলমটি ভালো লিখে, তাহলে আমি এখানে এ এবং কলমের সাথে আমি টি ব্যবহার করছি, তাহলে এও আছে, টিও আছে, তাহলে আমি দুইটা ব্যবহার করবো না, আমি যে কোনো একটা ব্যবহার করব, কলমটি ভালো লিখে। ওকে, তাহলে কি বললাম আমি, এই নির্দেশক যেগুলো আছে, নির্দেশকগুলো যদি টা, টি, টোকা, টোকো, খানাখানি যেগুলো আছে, সেগুলো যদি কি হয়, এগুলো যদি শব্দের শেষে থাকে, অথবা যেগুলো নির্দেশকগত সর্বনাম এ, ওই, ইহা, ওহা এগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমি যে কোনো একটা ব্যবহার করব। অর্থাৎ নির্দেশকগত সর্বনাম দিয়েও হয়, আবার সদস্য নির্দেশকের এক বচন দিয়েও নির্দিষ্ট হয়, কিন্তু আমি ব্যবহার করবো যে কোনো একটা, দুইটা ব্যবহার করবো না। এ এবং টি যদি একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে বাদ দিয়ে দিব, কাজ শেষ। ওকে, এটা বুঝে আসছে কিনা আমাকে একটু ওকে বলো তো। যদি এটা বুঝে আসে, তাহলে আমাকে একটু করে ওকে বলো, একটু করে ওকে বলো, একটু করে ওকে বলো। আবির, এটা কোন আবির? একটু করে ওকে বলো, তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চারা, একটু করে ওকে বলো। যদি বুঝে আসে একটু করে ওকে বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা এর পরের অধ্যায়গুলোতে যাব, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি কি বলছি, আমি আবার বলছি, এরকম এর, এ লোকটি, তাহলে এ ও দিয়েও নির্দিষ্ট, টি দিয়েও নির্দিষ্ট, আমরা যে কোনো একটাকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। বিভক্তিজাত অপব্যয়,
আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, দেখো বিভক্তি যেহেতু অপপ্রয়োগ কি করবে দেখো, এখানে যখন এরকম কে রে যে বিভক্তিগুলো আছে, কে রে, এখানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে মূলত কে রে বিভক্তিগুলো। এখন কে বিভক্তিটা দেখো, কে বিভক্তি কখনো বহু বচনের সাথে ব্যবহৃত হবে না। আমি আবার বলছি, কোন জড় বস্তুর সাথে, মানে কোন বস্তুবাচকের এক বচনের সাথে এই কে রে বিভক্তি বসে না, আবার বহু বচনের সাথে মানে দের এর সাথে কে বসবে না। যেমন আমাদেরকে, তাদেরকে, এখানে কে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে বহু বচনের সাথে কোন বহু বচন জাতীয় শব্দের সাথে কে ব্যবহৃত হবে না, কোন বস্তুবাচক শব্দের সাথে কে ব্যবহৃত হবে না। আমি বললাম কলমকে লিখতে বলো, এরকম বলতে পারবো? কলমকে বলতে পারবো না, বলতে পারবো না। ঠিক আছে, আমি টেলিভিশনকে বন্ধ করেছি, এরকম বলতে পারবো না, বলতে পারবো না। তাহলে কোন বস্তুবাচক শব্দের মধ্যে আমরা কে রে ব্যবহার করব না। যেমন বইকে ফুরিয়ে ফেলো, না, এরকম হবে না। কি বই ফুরিয়ে ফেলো বা বইগুলো ফুরিয়ে ফেলো। আচ্ছা, রবীন্দ্রনাথকে পরে কি পেলেন, রবীন্দ্রনাথ পরে কি পেলেন। ঠিক আছে, অর্থাৎ কোন ধরনের কোন শব্দের মধ্যে কি ব্যবহার করবো না আমরা, বহুবচন শব্দ পরে আমরা বহুবচন যে শব্দগুলো আছে সেগুলোর সাথে আমরা কে ব্যবহার করব না। যেমন এই কলমকে, তাহলে এটা বস্তুবাচক, এখানে আমি কে ব্যবহার করব না। এই কলমটিকে, তাহলে এখানে কি আছে, কলমটা হচ্ছে বস্তুবাচক, তাহলে এখানে আমি কে ব্যবহার করব না। বইকে, তাহলে বই বস্তুবাচক, এখানে আমি কে ব্যবহার করব না। ভিক্ষুকদেরকে, না, এখানে কি আছে, এখানে দের আছে, তাহলে আমি কে ব্যবহার করব না, দেরকে আমি বাদ দিয়ে দিব, ভিক্ষুককে ভিক্ষা দাও। ওকে, তাহলে আমি কি বললাম, কোন বহুবচনের সাথে কে ব্যবহৃত হবে না, কোন বস্তুবাচকের সাথে কে ব্যবহৃত হবে না। ওকে, ঠিক আছে। এবার এরপরে উপসর্গজাত অপপ্রয়োগ, এটা একটু করে মাথায় রাখো, জাস্ট এটা 1 সেকেন্ড লাগবে। এখানে কোনো উপসর্গের মানে শব্দ এবং উপসর্গের মাঝখানে কোনো হাইফেন হবে না। এই যেমন উপপরিচালক, এখানে যে মাঝখানে একটা হাইফেন আছে, এই হাইফেনটা হবে না। যেমন এখানে দেখো উপপরিচালক এরকম আছে, যেমন সহ সম্পাদক, এখানে একটা হাইফেন আছে। তাহলে কোনো মূল শব্দ এবং উপসর্গের মাঝখানে কোনো হাইফেন হবে না। উপসর্গ হাইফেন বসে না, অর্থাৎ উপসর্গের পরে কোনো হাইফেন বসবে না। উপসচিব এরকম হবে না, এখানে হাইফেনটা বাদ যাবে। এটা আবার যখন না বোধক করতে ব্যবহৃত হবে, সেটা ওই শব্দ শেষে আর হীন ব্যবহার করা যাবে না। যেমন আমি হয়তো ক্লান্তহীন বলবো অথবা অক্লান্ত বলবো, অক্লান্তকরহীন ভাবে আমি বলতে পারবো না। ঠিক আছে, আমি আবার বলছি, যেমন অসচেতনহীন ভাবে এরকম আমি বলতে পারবো না। আমি বলবো অসচেতন বলতে পারবো অথবা সচেতনহীন বলতে পারবো। অর্থাৎ আমি যদি অটা না বোধক করতে ব্যবহার করি আর হীন এটাও না বোধক ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমার যেমন না বোধক, হীন না বোধক, সুতরাং আমি যে কোনো একটা ব্যবহার করব। আমি একই শব্দের মধ্যে এবং হীন এই দুটো একসাথে ব্যবহার করতে পারবো না। ওকে, আমি আবার বলছি, তুমি একটু করে দেখো, উপসর্গের পরে কখনো কি বসবে না, কোনো হাইফেন বসবে না। আবার অটা যদি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে শব্দ শেষে আর হীন ব্যবহার করা যাবে না। এবার পক্ষজাত উপপ্রয়োগ, এটা পরীক্ষায় আসবে না। অর্থাৎ এরকম অর্থাৎওয়ালা যে শব্দগুলো আছে, ঠিক আছে, এখানে তুমি একটা কথা মাথায় রাখবে, সব সময় বাক্যের মধ্যে যদি একাধিক সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে বাক্যে যেটা সবচেয়ে বড় সাবজেক্ট আছে সেটা অনুসারে বার হবে। দেখো এখানে আমি অর্থাৎ সাবধান জেনে ভুল করি না, আমি অর্থাৎ সাবধান জেনে ভুল করি না। তাহলে এখানে দেখো তো, এখানে মূলত অর্থাতের আগে পর্যন্ত যা আছে এটা আমার বাক্যের নাই মনে করতেছি। তাহলে সাবধান জেনে ভুল করি না এরকম হবে নাকি করি না হবে নাকি করে না হবে? এখানে হবে করে না। ঠিক আছে, করে না। আমি করি না, সে করে না, সাবধান করে না, তুমি করো না। তাহলে এখানে দেখো, এখানে যেটা আছে, তাহলে আমি যদি হয় আমি করি, তুমি করো, সে করে, তাহলে তিন রকম। আমি করি, তুমি করো, সে করে, তিন রকম। তাহলে সাদ্দাম কি? সাদ্দাম হচ্ছে থার্ড পারসন। তাহলে সেক্ষেত্রে সাদ্দাম করি না হবে নাকি করে না হবে? করে না। এই ব্যাপারে আমার অর্থাৎ কাকলির ভুল হবে না। ঠিক আছে, তাহলে এখানে কাকলির ভুল হয় না। ঠিক আছে, থার্ড পারসন, আমার না, এখানে আমার অনুসারে হবে না, কি হবে না, থার্ড পারসন অনুসারে হবে। কারণ অর্থাতের পরে যেটা আছে সেটা, অর্থাতের আগের গুলো হবে না। আমি, সে আর তুমি কাজটি করব,
এখানে লাস্টে কি আছে তুমি, তাহলে তুমি তাহলে কাজটি করব হবে না করব হবে না। তাহলে যদি এখানে করব এটা ঠিক রাখি, তাহলে আমি এই আমি শব্দটাকে এখানে নিয়ে আসতে হবে, সে তুমি আর আমি কাজটি করব। ঠিক আছে, আবার বলছি এটা অনুসারে ভার্ব হবে, সব সময় শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, প্রথমটা অনুসারে না। আবার বলছি, সব সময় বাক্যের মধ্যে যদি একাধিক সাবজেক্ট থাকে তাহলে যেটা সর্বশেষ সাবজেক্ট এটা অনুসারে ভার্ব হবে। তাহলে তুমি করব এরকম হবে না, তুমি করবে, আমি করব, সে করবে, এরকম হবে। ওকে, বুঝাচ্ছে কিনা, এতটুকু বুঝাচ্ছে কিনা? যদি এই 10 নম্বর পক্ষজাত যদি বুঝে আসে তাহলে লিখো ওকে। ওকে লিখো, একটু করে ওকে লিখো, ওকে লিখো, একটু করে লিখো। যদি বুঝে আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি, লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি, আমাদের একটা অধ্যায় শেষ। এই অধ্যায়টা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সময় লেগেছে, বাকিগুলোতে আমাদের আর সময় লাগবে না, আমরা বাকিগুলো খুব দ্রুত শেষ করব। আমি তোমাদেরকে বলেছিলাম, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ্মী বাচ্চাদেরকে বলেছি যে আজকে তোমাদেরকে বাংলা ব্যাকরণটা একটু করে কষ্ট হলো, তুমি যদি এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি এই ব্যাকরণটা যদি পুরো একবার রিভিশন করে ফেলতে পারো, তুমি আগামীকাল সারা দিন সারা রাত ব্যাপী তুমি ওই যেগুলো তোমার রিটেন অংশ আছে তুমি সেগুলোতে প্রস্তুতি নিতে পারবে। এটা তোমাকে আর দেখতে হবে না, কারণ তোমার যে যে জায়গায় সমস্যা হবে আমি তোমাকে সেই সব জায়গাগুলো সলভ করে দিচ্ছি, ভিডিও তো আছে, তুমি এগুলো টেনে দেবে। আর তোমাকে এখানে যতগুলো লাইন পড়াচ্ছি এগুলো সবটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, এরকম লালের জায়গায় কালো আছে, রহিমের জায়গায় করিম আছে, কিন্তু বাক্যের সমস্যা যা সেগুলো একই রকমই আছে, এর চেয়ে বাইরে আসবে না। ওকে ওকে, বাহ লক্ষ্মী বাচ্চারা সবাই। এরপর এরপর দেখো, এরপরে যে অধ্যায়টা আছে আমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় আমরা এখন পড়বো, পঞ্চম অধ্যায় বাক্যতত্ত্ব। ঠিক আছে, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের মধ্যে প্রথমেই দেখো, প্রথমে আমার প্রশ্ন কিভাবে আসবে সেটা, অর্থাৎ আমরা তো দুই ধরনের প্রশ্ন লিখি তাই না, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এখানে পরীক্ষার প্রশ্ন যে আসবে যে অর্থ অনুসারে বাক্য কত প্রকার, কি কি এটা শ্রেণী বিভাগ করে, এরকম প্রশ্ন আসতে পারে, অথবা এরকম কিছু বাক্য দিবে সেগুলোকে রূপান্তর করতে বলে। ঠিক আছে, যারা বাক্য রূপান্তর আগে থেকেই পারো তারা করার চেষ্টা করবে, আর যারা বাক্য রূপান্তর পারো না, ভুল হওয়ার সম্ভাবনা আছে যে আমি 3টা পারি 2টা পারি বা আন্তাজে লিখি, দরকার নাই। ঠিক আছে, কারণ এখানে একটা লিখলে, একটা বাক্য ভুল লিখলে তোমার একটা নাম্বার চলে যাবে, সুতরাং এইরকম করার দরকার নাই। এটার একদম সহজ পন্থা আছে, এখানে সহজ পন্থা আমি কি দেখাইছি তোমাকে, বাক্যতত্ত্ব থেকে তোমাকে শুধু 2টা প্রশ্ন দেখাচ্ছি, এই 2টা প্রশ্ন আমি তোমাকে এখন 2 মিনিট 2 মিনিট 4 মিনিটে শিখাই দিব, এই 2টা যদি তুমি লিখে দাও তাহলে তুমি 5 নাম্বার পাবে। আর এগুলো যদি তুমি যদি আগে থেকে না পারো, যে বাক্য রূপান্তর ট্রান্সফরমেশন সেন্টেন্স যদি তুমি আগে থেকে না পারো, তাহলে তুমি আজকে রাতে অথবা কালকে নতুন করে এগুলো শেখার দরকার নাই। সমাজ যদি আগে থেকে তুমি না পারো, বা তুমি 5টা লিখতে গেলে সেখানে 2টা ভুল হয়ে যাচ্ছে, তোমার একদম দরকার নাই। ঠিক আছে, অথবা তোমার ব্যাস বাক্য মনে থাকতেছে না, সমস্ত পদ মনে থাকতেছে না, তোমার এগুলো করার দরকার নাই। বুঝাচ্ছে? এখন তুমি পরীক্ষা লিখবে কি, তোমার তো অপশন আছে অথবা দিয়ে আসতেছে, তো যেটা অথবা দিয়ে আসবে তুমি, তোমার কাছে যেটা সহজ তুমি সেটাই, মানে তুমি আগামীকালের পরশুদিনের পরীক্ষায় যেটা লিখবে আজকে রাতে শুধু সেটা পড়বে, বাকিটা পড়বে না, দরকার নেই। তুমি ডিসাইড করো তুমি কোনটা পড়বে, তুমি কি এরকম প্রশ্ন লিখবে নাকি তুমি এরকম রূপান্তরগুলো লিখবে, তাহলে তুমি এখন থেকে ওইরকমই পড়বে। আমি এখানে প্রশ্ন লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি সেখানে আমি 2টা প্রশ্ন দেখাইছি, একটা হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, আর 2 নম্বরে একটা প্রশ্ন দিছি সেটা হচ্ছে বাক্য বলতে কি বুঝো, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন থেকে ইনশাআল্লাহ একটা 100% আসবে। এবার আমরা একটু করে পড়াশোনা করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছি, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক। অনেকেই বাক্যের সংখ্যা 2-3টা লিখে, সমস্যা নাই, লিখতে পারো, অসুবিধা নেই। ওকে, যেমন এখানে দেখো, পরস্পর অন্বিত বা সম্পর্কযুক্ত, তুমি অন্বিত লিখতে পারো, সম্পর্কযুক্ত লিখতে পারো, কোনো সমস্যা নাই। পরস্পর অন্বিত বা সম্পর্কযুক্ত 2 বা ততোধিক একত্র হয়ে যদি কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং শ্রোতার মনে কোনো প্রকার প্রশ্নের অবকাশ না থাকে সেটাকে বাক্য বলে। আমি আবার বলছি, তোমাকে আরো ভালো করে বুঝাই দিই। 2টা শব্দ এক জায়গায় এসে একটা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে গেছে, আর যে শুনছে তার মনের মধ্যে আর কোনো প্রশ্ন নাই, সেটা হচ্ছে বাক্য। তাহলে আমি কি বললাম, পরস্পর অন্বিত বা সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদ একত্র হয়ে যদি কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় এবং শ্রোতার মনে কোনো প্রকার প্রশ্নের অবকাশ না থাকে তাকে বাক্য বলে। যেমন আমি ভাত খাই, করিম স্কুলে যায়, আর সে গান গায়, এগুলো হচ্ছে একটা একটা বাক্য। একটা সার্থক বাক্যের মধ্যে 3টি গুণ থাকা আবশ্যক। কয়টি গুণ থাকা আবশ্যক? 3টি গুণ থাকা আবশ্যক। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা।
এগুলোর একটু করে বানানটা দেখো লক্ষ্মী বাচ্চারা, তোমরা আকাঙ্ক্ষা বানান ভুল করো, আসক্তি বানান ভুল করো, যোগ্যতা বানান ভুল করো। যোগ্যতা বানান ভুল করো না, কিন্তু এখানে আসক্তি লিখে ফেলো, কয় তো লিখে ফেলো। আসক্তি মানে হচ্ছে এডিক্টেড, ঠিক আছে? আর এটা আসক্তি না, এটা হচ্ছে আসক্তি, তয়তো, এ তয়তো, ঠিক আছে? এরকম ওর মতো করে লিখে উপরে একটা মাত্রা দিয়ে দিবে, আসক্তি। তাহলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? 3টি গুণ থাকা আবশ্যক, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমি তোমাকে একটু বুঝে দিই আকাঙ্ক্ষা জিনিসটা কি। আকাঙ্ক্ষা জিনিসটা হলো কোন বাক্যের অর্ধেক কয়েকটা পদ শোনার পর, মানে বাক্যের অর্থ পরিষ্কার করে বোঝার জন্য একটা পদের পর অন্যান্য পদগুলো শোনার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা, মানে যে চাহিদা, শ্রোতার মনে যে চাহিদা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আমি আবার বলছি, যেমন আমি বললাম আজ সকালে, এতটুকু বলা আমি চুপ হয়ে গেলাম। আজ সকালে একটু আগে, আমি বললাম একটু আগে, তো তুমি আমাকে জিজ্ঞেস করবে স্যার একটু আগে কি হয়েছে, আজকে সকালে কি হয়েছে, তুমি আমার থেকে জিজ্ঞেস করবে না? হ্যাঁ জিজ্ঞেস করবে। তাহলে এরকম আমি একটা বাক্যের একটা বা একাধিক পদ বলার পর বাকি পদগুলো বলি নাই, ওগুলো শোনার জন্য তোমার মনের মধ্যে যে ইচ্ছা, এই ইচ্ছাটা হলো আকাঙ্ক্ষা। তাহলে আমি আবার বলছি, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একটা পদ শোনার পর অন্যান্য পদ শোনার জন্য শ্রোতার মনে যে ইচ্ছা, সেটাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি যে বললাম সকালে সূর্য উঠলে, আমি এতটুকু বলার পর চুপ হয়ে আছি, তাহলে সকালে সূর্য উঠলে কি হবে? আমি নামাজ পড়বো। সকালে সূর্য উঠলে কি হবে? আমি মসজিদে যাব। সকালে সূর্য উঠলে কি হবে? আমি কলেজে যাব। সকালে সূর্য উঠলে কি হবে? আমি ব্যায়াম করব। তাহলে এরকম একাধিক প্রশ্ন শ্রোতার মনের মধ্যে আসতে পারে। তাহলে যদি শ্রোতার মনে যদি এরকম যদি কিনা হয়, আর শ্রোতার মনে যে জানার যে ইচ্ছা, সেটা যদি পরিপূর্ণভাবে যদি শেষ না হয়, তাহলে কি হবে না? তাহলে ওটা আকাঙ্ক্ষাপূর্ণ বাক্য হবে না। এবার 2 নাম্বার আসক্তি। আসক্তি হচ্ছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাস। যেমন আমি বললাম এখানে 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 যে বাক্যটা আছে এখানে এটা দেখো, আজ বৈশাখী কলেজ, আজ উৎসব কলেজে বৈশাখী চট্টগ্রাম। দেখো, আজ উৎসব কলেজে বৈশাখী চট্টগ্রাম, এই বাক্যটা। তাহলে এখানে আমি আসলে উৎসব কলেজ কি, বৈশাখী কি, চট্টগ্রাম কি, মানে এটা আমি বুঝতে পারতেছি না আসলে এটা, মানে আসলে এটা কি। আমি বললাম আজ সবজি ভাত, আজ সবজি ভাত মানে খেয়েছি, আজ সবজি ভাত আমি, এ ধরনের একটা বাক্য বললাম, যে আজ আমি সবজি দিয়ে ভাত খেয়েছি, এই কথাটা আমি বললাম আজ সবজি ভাত খেয়েছি, আমি এরকম করে বললাম। তাহলে এই বাক্যের অর্থটা কি পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে? মানে অর্থসঙ্গতি রক্ষা হচ্ছে না? হচ্ছে না। তাহলে বাক্যের অর্থটা, মানে বাক্যটা অর্থসঙ্গতি রক্ষা হওয়ার জন্য, অর্থটা ক্লিয়ার হওয়ার জন্য যে পদটা যেখানে বহা দরকার, মানে কর্তা কর্ম ক্রিয়া যেখানে যেরকম করে বসা দরকার ওরকম করে বসানোটা হচ্ছে আসক্তি, সুশৃঙ্খল পদবিন্যাস। তাহলে এখানে যে বাক্যটা আছে, আজ উৎসব কলেজে বৈশাখী চট্টগ্রাম, তাহলে এই বাক্যটা আমি কিছু বুঝতে পারতেছি না, অন্তর্নিহিত অর্থ বোঝা যাচ্ছে না। তাহলে আমি এটাকে সুন্দর করে লিখলাম, আজ চট্টগ্রাম কলেজে বৈশাখী উৎসব। কি বললাম? আজ চট্টগ্রাম কলেজে বৈশাখী উৎসব। তাহলে সেক্ষেত্রে ওই বাক্যটাকে, এই যে বাক্যটা আছে, এই বাক্যটাকে আমি সুন্দর করে লিখে ফেললাম, আজ চট্টগ্রাম কলেজে বৈশাখী উৎসব। কিন্তু আমি প্রথমে যেটা লিখছি সেটা তুমি বুঝতে পেরেছো না? তুমি বুঝতে পারো না। আজ উৎসব কলেজে বৈশাখী চট্টগ্রাম, এটা তুমি বুঝতে পারো না। তাহলে এরকম শব্দগুলোকে সুন্দর করে লেখার জন্য অর্থসঙ্গত সুশৃঙ্খল যে পদবিন্যাস, সেটাকে বলা হয় আসক্তি। সেটাকে কি বলা হয়? আসক্তি। ওকে, এরপর লক্ষ্মী বাচ্চা 2টা প্রশ্ন আবার একটু করে বলেন স্যার। 2টা প্রশ্ন হচ্ছে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, এটা, আর একটা হচ্ছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ, সেটা। এই সাজেশনটা তোমাদের কমেন্টে দিয়ে দিব, তোমরা ওখান থেকে নিয়ে নিবে, ঠিক আছে? ওকে স্যার, নামাজের জন্য কি বিরতি হবে? লক্ষ্মী বাচ্চা, এশার নামাজ তো তুমি রাত 12টা বাজেও পড়তে পারবে, কোনো সমস্যা নেই, 11টা বাজেও পড়তে পারবে। আমি জাস্ট আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, অর্থাৎ আমি তোমাকে একবার রিভিশন করাই দিই, ঠিক আছে? এশার নামাজের সময় অনেকক্ষণ পর্যন্ত থাকে, কোনো সমস্যা নাই, তুমি পড়তে পারবে। এবার এরপর দেখো যোগ্যতা। যোগ্যতা হচ্ছে বাক্যের যে পদসমূহ আছে সেটার অর্থগত বা ভাবগত মিলবন্ধন, অর্থাৎ বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ভাবগত মিলবন্ধন। এতটুকু তোমার মনে রাখার দরকার নাই। অর্থাৎ বাক্যের যে অর্থটা আছে সেটা যৌক্তিক হওয়া। আমি যদি বলি গরু আকাশে উড়ে, তাহলে গরু কি আকাশে উঠতে পারে? না, পাখি আকাশে উড়ে। আমি যদি বলি গরু বাঁশি বাজায়, গরু কি বাঁশি বাজাতে পারে? না, এটা অমূলক কথা, অযৌক্তিক কথা। রাখাল বাঁশি বাজায়, গরু ঘাস খায়। তাহলে এরকম কোন একটা বাক্যের যে অর্থগুলো আছে সেটা যৌক্তিক হওয়া, অর্থাৎ আমি যে বাক্যটা ব্যবহার করছি সেটা ইউনিভার্সাল ট্রুথ, হেবিচুয়াল ট্রুথ এবং কি সায়েন্টিফিক ট্রুথ, এটার বিরোধী না হওয়া।
আমি আবার বলছি, আমি যে বাক্যটা ব্যবহার করলাম এটা বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, এগুলোর বিরোধী না হওয়া। ঠিক আছে? সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি যদি বলো সূর্য দক্ষিণ দিকে ওঠে, এখানে তো সবকিছু ঠিক আছে না, এটা যৌক্তিক না। তাহলে বাক্যটা যৌক্তিক হয়, 2 এ 2 এ 4 হয়, তুমি বলছো 2 এ 2 এ 5, তো এখানে তো সব বাক্য তো কর্তা কর্ম সবকিছু ঠিক আছে না, এই বাক্যটা যৌক্তিক না। তাপ দিলে পানি বাষ্প হয়, তুমি বলছো বরফ হয়, না এটা যৌক্তিক না। তাহলে বাক্যটা যৌক্তিক হওয়াটা হচ্ছে যোগ্যতা। ওকে, তাহলে একটি সার্থক বাক্যের গুণ কয়টি? 3টি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। এই জাস্ট এই কথাগুলো লিখে দিলে তুমি 5 নাম্বার পাবে। ঠিক আছে? বাক্য কাকে বলে সেটা লিখে একটি সার্থক বাক্যে 3টি গুণ থাকা আবশ্যক। তোমাকে যদি বলে যে একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক লিখো, তুমি সেখানেও কিন্তু বাক্যের সংজ্ঞা লিখবে, অবশ্যই বাক্যের সংজ্ঞা লিখবে। তাহলে বাক্যের সংজ্ঞা লিখে একটি সার্থক বাক্যে 3টি গুণ থাকা আবশ্যক, কেন আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টা কথা লিখে দিবে, কাজ শেষ। এই প্রশ্নটা বুঝে আসছে কিনা, বুঝে আসছে একটু করে অকে লিখো তো লক্ষ্মী বাচ্চারা। আমি আবার বলছি, তুমি ওই বাক্য পরিবর্তনের মতো জটিল বিষয়ে যাওয়ার দরকার নাই, জাস্ট এই প্রশ্নটা যদি লিখে দাও, অথবা এর পরের প্রশ্নটা যদি তুমি লিখে দাও, 5 এ 5 পাবে। ওকে, তাহলে এটা যদি বুঝে আসে, তুমি তার একটু করে অকে লিখো তো, একটু করে অকে লিখো, একটু করে অকে লিখো, যাদের বুঝে আসছে তারা একটু করে অকে লিখো, একটু করে। অথবাটা কি বুঝাই দিবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। একটু করে অকে লিখো। সার সমাস উপসর্গের কখন পড়াবেন? এর পরে হচ্ছে সমাস উপসর্গ। ঠিক আছে, এর পরে সমাস উপসর্গ। স্যার এটা এখন যেভাবে আছে, এটা এখন যেভাবে আছে ওইভাবে লিখলেও হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে 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 ওকে, লক্ষ্মী বাচ্চারা একটু তাড়াতাড়ি বলবে, একটু তাড়াতাড়ি বলবে। তোমার তোমার আজকে বুঝে আসলে সেটা তোমার জন্য বড় উপকার। ঠিক আছে? এতক্ষণ পর আমার একটু ভালো লাগছে। এতক্ষণ পর্যন্ত আমার এখানে কোনো কারেন্ট ছিল না, আমি আইপিএস দিয়ে কারেন্ট নিয়েছিলাম, ক্লাস নিচ্ছিলাম, এখন কারেন্ট আসছে, এসি চলতেছে, আমার একটু ভালো লাগতেছে। এতক্ষণ পর্যন্ত খুব পেনে ছিলাম। রাইটিং পার্ট বুঝিয়ে দিবেন স্যার, বেশি নাম্বার কেমনে পাবো সেভাবে? ইনশাল্লাহ বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো, আমি আছি, চিন্তা করিও না। দেখো, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ, আমি এখানে অর্থ অনুসারে বাক্য 7 প্রকার লিখেছি। অর্থ অনুসারে বাক্য 7 প্রকার লিখেছি। তুমি কিভাবে লিখবে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো, পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা। আমি আবার বলছি লক্ষ্মী বাচ্চা, শুধু 2টা প্রশ্ন শিখলে 100% পাবে। সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক সেটা, আর অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ সেটা, যে কোনো দুইটা, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। তাহলে তোমাকে যদি বলা হয় অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো, তুমি প্রথমে বাক্যের সংজ্ঞা লিখবে, মাস্ট সংজ্ঞা লিখবে বাক্যের। এরপর লিখবে অর্থ অনুসারে বাক্য সাধারণত 7 প্রকার, সাধারণত শব্দটা উল্লেখ করবে, কারণ এগুলো নির্দিষ্ট কোনো প্রকার নাই। 7 প্রকার মানে 5 প্রকার আছে, 4 প্রকার আছে, 7 প্রকার আছে, 11 প্রকার আছে, ইত্যাদি ইত্যাদি। তুমি লিখবে 7 প্রকার। তাহলে কিভাবে মনে রাখবে? তুমি জাস্ট এই কথাটা মনে রাখবে, আকাশেই বিজি, আকাশেই বিজি, এই কথাটা মনে রাখবে। ওকে, আমি এখানে যে কথাটা বলেছি যে আকাশেই বিজি, এই কথাটা মনে রাখবে। এখানে কি কি আছে? প্রথমে আছে জিজ্ঞাসামূলক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করা হয়। তুমি শুধু এই কথাটা মনে রাখলে বাকি তুমি নিজে থেকে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো, জি দিয়ে হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য আর কি। যেমন যে বাক্যের মাধ্যমে কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করা হয় সেটাকে বলা হয় জিজ্ঞাসামূলক বাক্য। যেমন তুমি কেমন আছো, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, ইত্যাদি, এগুলো হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য। তারপর বি দিয়ে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য মানে কি? বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স আর কি। তাহলে যে বাক্যের মাধ্যমে কোনো কিছু বর্ণনা, বিবরণ প্রদান করা হয় সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেমন আমরা বাংলাদেশের নাগরিক, আমরা মাছে ভাতে বাঙালি, আমি প্রতিদিন স্কুলে যাই, এগুলো হচ্ছে কি? বিবৃতিমূলক বাক্যের উদাহরণ। এবার 3 নম্বর হচ্ছে বিস্ময়সূচক বাক্য, যেটা যে বাক্যের মাধ্যমে আশ্চর্য হওয়ার মনোভাব প্রকাশ পায় সেটাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। বাহ কি সুন্দর ফুল, আরে তুমি কখন এলে, এই ধরনের যে বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে বিস্ময়সূচক বাক্য। প্রথম 3টা বুঝে আসছে কিনা? প্রথম 3টা বুঝে আসছে কিনা? আমি কি কি বলেছি? জিজ্ঞাসামূলক বাক্য মানে প্রশ্নবোধক বাক্য, বিবৃতিমূলক বাক্য বর্ণনামূলক বাক্য, বিস্ময়সূচক বাক্য মানে আশ্চর্যবোধক বাক্য। এই 3টা বুঝে আসছে? এই 3টা বুঝে আসছে লক্ষ্মী বাচ্চা? এই 3টা বুঝে আসছে? একটু করে জানাও তো, এই 3টা বুঝে আসছে কিনা? একটু করে জানাও, একটু করে অকে লিখো, একটু করে ওকে, একটু করে ওকে। আমি যখন বলবো একটু করে অকে লিখো, তাহলে যাদের বুঝে আসে না তারা অবশ্যই নো লিখবে, কারণ কয়েকজন ওকে লিখলে আমি বুঝে যাবো যে এগুলো তোমরা বাকিরা সবাই ওকে। ঠিক আছে? যার বুঝে আসে না সে তাড়াতাড়ি করে নো বলবে। তুমি 1000 জনের মধ্যে একজন নো বললে আমি সেটাও আবার বলবো, কোনো সমস্যা নাই। এই 3টা বুঝে আসছে কিনা? একটু করে বলো, একটু করে, একটু করে, একটু করে লক্ষ্মী বাচ্চারা, একটু করে।
স্যার এইটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দেন। তুমি ইচ্ছা মতো স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নাই। আর ক্লাসের পরেও তুমি নিতে পারবে, অসুবিধা নেই, লক্ষ্মী বাচ্চা। আর এই আমাদের এখানে যারা ক্লাস করতেছে, আমাদের যে বাচ্চাগুলো আছে, ওদের কাছে যদি নক করো যে স্যারের বইয়ের এটা একটু ছবি তুলে দাও, আমার বাচ্চারা ছবি তুলে দিবে। অ্যাটলিস্ট পরীক্ষার সময় যদি এই হেল্পটা যদি তোমার বন্ধু বান্ধবকে করো, আল্লাহ তোমার উপর রহমত দিবে, কোনো সমস্যা নাই। যেগুলো লিখলে সহজ নাম্বার পাবো সেগুলো পড়ান, অবশ্যই আমি সেগুলাই পড়াচ্ছি। যেগুলো লিখলে তুমি খুব সহজে নাম্বার পাবে। আমি তোমাকে বলেছি বাংলা 5 পেপারে তুমি কত নাম্বার পাবে সেটা তোমার একান্ত নিজের ব্যাপার। আজকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কিরকম লিখছে সেটা তুমি জানো। প্রথম প্রশ্ন কিভাবে সুন্দর করে লিখছো, লাস্টের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা সেটা তো আমি জানি না, তুমি জানো। তোমাকে এটার সাথে যুদ্ধ করতে হবে বাংলা সেকেন্ড পেপার দিয়ে। বাংলা সেকেন্ড পেপারে কোনো অবস্থাতে 90 নিচে নাম্বার নামানো যাবে না, 90 উপরে। এটা তুমি টার্গেট রাখো, ইনশাল্লাহ 90 উপরে মাস্ট পাবে। এবার প্রতিবেদনের ফরম্যাটটা জানিয়ে দিন, ইনশাল্লাহ জানিয়ে দিব, কোনো সমস্যা নাই। বিবৃতিমূলক বাক্যটা বুঝাই দেন। বিবৃতিমূলক বাক্য হচ্ছে বর্ণনামূলক বাক্য, বিবরণমূলক বাক্য। অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কোন কিছুর বর্ণনা বিবরণ প্রকাশ পায় সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেমন আমি ভালো আছি, আমি প্রতিদিন নামাজ পড়ি, তারপর আমি স্কুলে যাই, আমরা বাংলাদেশের নাগরিক, এগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য। ওকে, এবার দেখো লক্ষ্মী বাচ্চা, এরপর দিয়ে হচ্ছে ইচ্ছামূলক বাক্য। ইচ্ছামূলক বাক্যের আরেকটা নাম হচ্ছে প্রার্থনামূলক বাক্য, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। অর্থাৎ যে বাক্যের মাধ্যমে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, ইচ্ছা প্রার্থনা কামনা বাসনা এগুলো প্রকাশ পায়, সেগুলো হচ্ছে ইচ্ছামূলক বাক্য। ইচ্ছা এবং প্রার্থনার মধ্যে একটু পার্থক্য আছে। আমি যদি আমার বন্ধুকে যদি বলি, মানে আমার বন্ধুকে যদি বলি তোমার কলমটা আমাকে দাও, আমাকে একটি কলম দাও, এই আমি আমার বন্ধুকে বললাম আমাকে একটি কলম দাও, এটা হচ্ছে ইচ্ছা। কারণ আমার বন্ধু আবার আমি দুজনের সমান, মর্যাদাগত দিক সমান। যদি বলি হে প্রভু আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, তাহলে আল্লাহর সাথে কি আমার মর্যাদাগত কি একই? না, একই না। স্রষ্টা হচ্ছে অনেক উপরে, সৃষ্টি হচ্ছে অনেক নিচে, তাহলে এটা হবে প্রার্থনা। ঠিক আছে, তাহলে যেটার মাধ্যমে কোনো কামনা বাসনা ইচ্ছা প্রকাশ পায় সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। আমাকে একটি কলম দাও, হে প্রভু জ্ঞান বাড়িয়ে দাও, এগুলো হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এবার সন্দেহমূলক বাক্য, সন্দেহ বা সংশয়সূচক বাক্য, যেটার মাধ্যমে কোনো সন্দেহ প্রকাশ পায়, সংশয় প্রকাশ পায়। যেমন কোন একটা শব্দের মধ্যে যদি এরকম থাকে, হয়তো, সম্ভবত, এরকম যদি শব্দ থাকে, আমি বললাম হয়তো আজ রাতে বৃষ্টি হবে, হয়তো, তাহলে এটা হচ্ছে সন্দেহ সূচক বাক্য। আমি বললাম সম্ভবত সে আগামীকাল আসবে, তাহলে এখানে সম্ভবত যে শব্দটা বলেছি এটার কারণে এই বাক্যটা হয়ে গেছে সন্দেহমূলক বা সংশয়সূচক বাক্য। তাহলে যে বাক্যের মাধ্যমে কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ পায় সেটা হচ্ছে সন্দেহমূলক বাক্য। যে বাক্যের মাধ্যমে কোনো ইচ্ছা, কামনা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় সেটা হচ্ছে ইচ্ছামূলক বাক্য। এবার দেখো আদেশ সূচক বাক্য। আদেশ বলতে আমি বলেছিলাম যে অনুজ্ঞাবাচক বাক্য, মানে এটা 4টা জিনিস বোঝায়, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই 4টা। অর্থাৎ যে বাক্যের মাধ্যমে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বুঝায় তাকে অনুজ্ঞাবাচক বা আদেশ সূচক বাক্য বলে। যেমন সবাই লিখো, কেউ লিখিও না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কখনো মিথ্যা কথা বলবে না, তারপর সদা সত্য কথা বলবে, দেশের উপকার করো, এগুলো হচ্ছে আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, যেটার মাধ্যমে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই 4টা দিক প্রকাশ পায় সেটা হচ্ছে আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। লাস্ট কার্যকারণাত্মক বাক্য, যে বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল সেটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। যেমন আমি বললাম যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। ঠিক আছে, সে যদি আসে তবে আমি যাব। তাহলে এরকম যদি একটা বাক্যের যদি একটা অংশ যদি আরেকটা অংশের উপর নির্ভরশীল হয় তাহলে সেটা হবে কার্যকারণাত্মক বাক্য। ঠিক আছে, আমি আবার বলছি, বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল হলে কার্যকারণাত্মক বাক্য। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝালে আদেশমূলক বা অনুজ্ঞাসূচক বাক্য। সন্দেহ বা সংশয় প্রকাশ হলে সেটা সন্দেহমূলক বাক্য। কোনো কিছুর বর্ণনা দিলে সেটা বিবরণমূলক বাক্য। কোনো কিছুর প্রার্থনা, ইচ্ছা, কামনা বাসনা বোঝালে সেটা হচ্ছে ইচ্ছামূলক বাক্য। তারপর আশ্চর্য হওয়ার মনোভাব প্রকাশ পেলে সেটা ইচ্ছাসূচক, বিশ্বসূচক বাক্য। আর কারো কাছে কোনো কিছু জানতে চাইলে, প্রশ্ন করলে সেটা হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য। এই 7 প্রকার যদি তুমি লিখতে পারো ইনশাল্লাহ তুমি 5-এ 5 নাম্বার পাবে। কি মনে রাখবে? আকাশেই বিজি। কি? জিজ্ঞাসাবোধক বাক্য, বিবৃতিমূলক বাক্য, বিশ্বসূচক বাক্য, ইচ্ছামূলক বাক্য, সন্দেহসূচক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। কত প্রকার? 7 প্রকার। এই এখন কিন্তু এই দেখো 3-4 মিনিটের মধ্যে কিন্তু আমার অলরেডি 5 নাম্বার পাওয়া শেষ। আমি কি বলেছি? একটা সার্থক বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক ওই প্রশ্নটা বলেছি, আর বলছি কি অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ এটা বলেছি। এই 7 প্রকার তোমার বুঝে আসছে কিনা? অর্থাৎ বাক্য তত্ত্বের যে 2টা প্রশ্ন, সার্থক বাক্যের গুণ এবং অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ, যদি এই দুটা যদি বুঝে আসে তাহলে লিখো 2 ওকে। তুমি লিখো 2 ওকে, তাড়াতাড়ি লিখো 2 ওকে, তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চারা।
সবকটা আমার সবকটা বাচ্চা লক্ষ্মী বাচ্চা একটু তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যদি তোমার এটা বুঝে আসে। অস্তিবাচক বাক্য, নেতিবাচক বাক্য, লক্ষ্মী বাচ্চা, অস্তিবাচক নেতিবাচক তোমার আপাতত এগুলো পরীক্ষা লিখতে হবে না। এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য এবং না বোধক, মানে বিবৃতিমূলক বাক্যকে দুই প্রকার করা হয়, হ্যাঁ বোধক না বোধক। আবার হ্যাঁ বোধক বাক্য দুই প্রকার, না বোধক বাক্য দুই প্রকার, অস্তিবাচক নেতিবাচক, আবার না বোধক বাক্য দুই প্রকার, অস্তিবাচক নেতিবাচক। ঠিক আছে, সেটা তোমার এখন আপাতত বুঝতে হবে না, তুমি এতটুকু বুঝো। যাদের বুঝে আসছে ঠো ওকে, তাড়াতাড়ি 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 লিখো, তাড়াতাড়ি ঠো ওকে, তাড়াতাড়ি। স্যার আবার একটু দেখতেন, কোনটা দেখবো লক্ষ্মী বাচ্চা আমাকে একটু বলো, সমস্যা নাই সমস্যা নাই, আমি 1000 বার বলবো, কোনো সমস্যা নাই। লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, লক্ষ্মী বাচ্চা, সব কটা লক্ষ্মী বাচ্চা। তুমি যদি এখন, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, আমি আমি একদম জানি তোমাদের কষ্ট হচ্ছে, আজকে সারাদিন পরীক্ষা দিয়েছো, সেজন্য এখন পরীক্ষার পরে এসে এই মুহূর্তে তোমার ক্লাস করাটা তোমার জন্য কষ্টকর, সেটা আমি জানি। কিন্তু কষ্ট হলো তুমি যদি এখন যদি ক্লাসটা যদি করে ফেলতে পারো, তোমার আর এই ব্যাকরণের পুরো অংশটা তোমাকে আর কষ্ট করে পড়তে হবে না। কষ্ট হলেও তোমাকে আর পুরো অংশ পড়তে হবে না। স্যার 7টা লেখকে 5 নাম্বার পাবো? অবশ্যই ইনশাল্লাহ পাবে, সমস্যা নাই। স্যার উদাহরণ সহ কিভাবে দিতে হবে, উদাহরণ সহ কিভাবে দিতে হবে? উদাহরণ সহ মানে হচ্ছে এই সংজ্ঞাগুলো লিখে, কাকে বলে সংজ্ঞাগুলো লিখে তুমি উদাহরণগুলো লিখে দিবে। ঠিক আছে, উদাহরণগুলো লিখে দিবে, এখানে উদাহরণ সহ আছে, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো, যাদের দরকার তারা স্ক্রিনশট নিতে পারো, যাদের কাছে ইন্দিবর বই নাই, যাদের কাছে ইন্দিবর বই নেই তারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। আর যাদের কাছে ইন্দিবর বই আছে, যাদের কাছে ইন্দিবর বই আছে তারা 54 পৃষ্ঠায় দেখবে, যাদের কাছে ইন্দিবর বই আছে তারা 54 পৃষ্ঠায় দেখবে। ইন্দিবর বইয়ের মধ্যে একদম পরীক্ষায় যেভাবে লিখবে ওরকম হুবহু রেডি করা আছে, তুমি জাস্ট ওভাবে তুলে দিবে। ওকে লক্ষ্মী বাচ্চা, ঠিক আছে। এবার তাহলে আমরা এখন অলরেডি 2টা অধ্যায় শেষ করে ফেলেছি। এবার আসো, এরপর হচ্ছে আমার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে আমার সমাস আছে এবং উপসর্গ আছে। লক্ষ্মী বাচ্চারা, আমি তোমাকে একটু করে বলি, তুমি যদি এই বিগত যে পরীক্ষাগুলো দিয়েছো, তোমার কলেজে পরীক্ষা দিয়েছো, কোচিনে পরীক্ষা দিয়েছো, এখানে আর্টস একাডেমি, কমার্স একাডেমি এখানে পরীক্ষা দিয়েছো, খাতা সংগ্রহ করেছো, অনেকে আছে তো আবার খাতা সংগ্রহ করে নাই। তারপর দেখো, তাহলে তুমি যদি এখানে যদি এই পরীক্ষাগুলোর মধ্যে যদি সমাস আনসার করার পর যদি 5-এ 5 নাম্বার পাও, তাহলে তুমি পরীক্ষায় সমাস আনসার করবে। আর যদি তুমি যদি 5-এ 5 না পাও, তাহলে তোমার এই জায়গায় আসার দরকার নাই। তুমি কি করবে, তুমি এখানে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা উত্তর লিখে ফেলবে, মানে উপসর্গ থেকে একটা প্রশ্ন থাকবে, সমাস থেকে কিছু সমাস নির্ণয় করতে দিবে। তো তোমার পরীক্ষায় এরকম উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা নিচের 5টি শব্দের বেশ বাক্য সহ সমাস নির্ণয় করা। তাহলে তোমার যদি মনে হয় যে না আমি এই শব্দগুলোর, এখানে কিন্তু লক্ষ্মী বাচ্চা আমি তোমাকে একটা জিনিস বুঝাই বলি, মানে সমাস থেকে আনসার করলে তোমাকে এখানে কি কি শুদ্ধ হতে হবে দেখো। তোমার প্রদত্ত শব্দটা লিখে ব্যাস বাক্যটা শুদ্ধ হতে হবে, মানে প্রদত্ত শব্দ লেখার পর ব্যাস বাক্য শুদ্ধ হতে হবে, আবার কোন সমাস সেটাও শুদ্ধ হতে হবে। অর্থাৎ এই অংশ এবং এই অংশ, দুই অংশ মিলে যদি শুদ্ধ হয়, তারপর তুমি 1 নাম্বার পাবে। তুমি ব্যাস বাক্য ভুল লিখেছো, সমাস ঠিক আছে, সেক্ষেত্রে নাম্বার পাবে না। আবার ব্যাস বা কবুল লিখেছো, সমাজ ঠিক আছে, সেক্ষেত্রেও নাম্বার পাবে না। ঠিক আছে, তাহলে তোমার যদি এই অংশটা, সমাস অংশটা যদি রিস্ক মনে হয়, আমি সমাজ নিয়ে আমাদের এই পেজের মধ্যে, আমাদের কমার্স একাডেমি, আর্টস একাডেমির পেজের মধ্যে সমাজ নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছি কয়েকদিন আগের ক্লাস মাত্র। তুমি জাস্ট ওখানে ভিডিওর মধ্যে গেলে সমাজ নিয়ে একটা বিস্তারিত, অর্থাৎ এরকম বোর্ড কোয়েশ্চেন, সমাজের বোর্ড কোয়েশ্চেনের উপর 2টা ভিডিও আছে। আমি ওটা নেভার ডিলিট দিছি, সুতরাং এখনো আছে। অথবা আমার পেজ, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, মানে বিগত সালের প্রশ্ন। তোমার যদি পড়তে গিয়ে যদি সমস্যা হয়, আমি তোমাকে লক্ষ্মী বাচ্চা দেখো, এখানে অনেকে আছে সমাস লিখবে, অনেকে আছে উপসর্গ লিখবে। উপসর্গটা আমি এখন বুঝাই দিব। সমাস লিখতে গিয়ে তোমার যদি কোনো একটা সমাজ যদি সমস্যা হয়, বিগত সালের সবকটা প্রশ্ন সলভ করে দেওয়া আছে, আমাদের পেজে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। তুমি ওখান থেকে একটু করে ভিডিও দেখবে যে এটা কিরকম, ব্যাখ্যা কিরকম, এটা কিরকম, এটা কিরকম, এটা কিরকম, কোনো সমস্যা নাই। এখন দেখো, উপসর্গ থেকে আমি তোমাদের জন্য যেসব প্রশ্ন বাছাই করেছি, কোন কোন প্রশ্ন দেখো। এখানে উপসর্গ থেকে লক্ষ্মী বাচ্চারা একটু করে তোমরা সবাই ইন্দিবর বইয়ের 34 পৃষ্ঠায় যাও এবং 35 পৃষ্ঠা, 34 পৃষ্ঠায় যাও, প্রথমে 34 পৃষ্ঠা, ইন্দিবর বইয়ের 34 পৃষ্ঠা। স্যার একটু একটু করে লিখে দিতে হবে মূল ভাবটা। হ্যাঁ, একটু একটু করে লিখে দিতে হবে, গুড। কার্যকারণাত্মক বাক্যটা একটু বলেন, সেটা হচ্ছে যদি বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল হয়, সেটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। যদি ভালো করে পড়ো তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে।
যদি পরিশ্রম করো তবে সফল হবে। এগুলো হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। সমাস স্যার একটু সহজ করে বুঝে দেন। হ্যাঁ লক্ষ্মী বাচ্চা, বুঝে দিয়েছি স্যার। উপসর্গ নিয়ে 4টা কোয়েশ্চেন আছে, ওই 4টা কোয়েশ্চেন পড়লে হবে। তার 4টা কোয়েশ্চেন পড়ার দরকার নেই। জি ভাই কামড় খাইছি। 4টা প্রশ্ন পড়ার দরকার নেই, আমি তোমাকে যে 2টা বলছি 2টা পড়িও, হয়ে যাবে ইনশাল্লাহ, চলে আসবে। গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি এটা পড়া লাগবে না? না এটা পড়া লাগবে না। তুমি অর্থ অনুসারে বাক্য এবং একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক সেটা বললে হয়ে যাবে, যদি তুমি সেটা বোর্ড হও। ঠিক আছে, অন্যান্য বোর্ড হলে পড়তে হবে, কারণ গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ এটা চট্টগ্রাম বোর্ডে চলে আসছে, সেজন্য ওটা আর পড়তে হবে না। উপসর্গ বুঝাই দেন, ইনশাল্লাহ বুঝাই দিচ্ছি স্যার। বই নাই, বই না থাকলে সমস্যা নাই, আমাদের এখানে যারা আমাদের যে স্টুডেন্ট গুলো ক্লাস করতে যে কোনো একজনকে বলবে, তারা ছবি তুলে বানিয়ে দিবে তোমাকে, সমস্যা নাই, আমাদের বাচ্চাগুলো ভালো। আচ্ছা চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ চট্টগ্রাম বোর্ড হলে তোমাকে ওটা পড়তে হবে না, গঠন অনুসারে বাক্য পড়তে হবে না। অর্থ অনুসারে এবং একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, 2টা পড়ে ইনশাল্লাহ একটা অবশ্যই থাকবে। এবার দেখো কি কি উপায়ে বাংলা নতুন শব্দ গঠিত হয়। ঠিক আছে, এই জিনিসটা, এই শব্দ, এই প্রশ্নটা, কি কি উপায়ে বাংলা নতুন শব্দ গঠিত হয়। তাহলে প্রথমে দেখো শব্দ গঠন। এক বা একাধিক বর্ণ একত্র হয়ে যদি কোনো অর্থ প্রকাশ সক্ষম হয় তাকে শব্দ বলে। প্রথমে শব্দ কাকে বলে সেটা লিখে দিয়েছি। গঠনগত দিক দিয়ে শব্দ 2 প্রকার, মৌলিক শব্দ, সাহিত্য শব্দ। তাহলে মৌলিক শব্দ কখনো গঠিত হতে পারে না। ঠিক আছে, মৌলিক শব্দ কখনো গঠিত হতে পারে না। যেমন গোলাপ, ফুল, গাছ, পাখি, মাথা, হাত, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এগুলো এই শব্দগুলো কোনো উপায়ে গঠিত হয় নাই। আবার বলছি, গোলাপ, ফুল, পাখি, গাছ, মাথায় হাত। ঠিক আছে, তুমি সহজভাবে মনে রাখো, গোলাপ ফুল গাছে, পাখি বসলে, মাথায় হাত। এখানে এই বাক্যের মধ্যে যে শব্দগুলো বলেছে এগুলো সবটা মৌলিক শব্দ। এগুলো অন্য কোনো উপায়ে সমাসের মাধ্যমে গঠিত হয় নাই, সন্ধির মাধ্যমে গঠিত হয় নাই, তারপর প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয় নাই, উপসর্গের মাধ্যমে গঠিত হয় নাই, পদ পরিবর্তনের মাধ্যমে গঠিত হয় নাই। তাহলে সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। তো মৌলিক শব্দ আমার এখানে দরকার নাই। তো যেগুলো অন্যান্য নিয়মে প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে, সমাসের সাহায্যে যে শব্দগুলো গঠিত হয়েছে সেগুলো হচ্ছে সাহায্য শব্দ। সুতরাং এই যে সাহায্য শব্দ বিভিন্নভাবে অর্থ ব্যবহার উপযোগী গড়ে তোলার শব্দ তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলা হয়, অর্থাৎ সাহায্য শব্দ গঠনের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় শব্দ গঠন। তো যেসব নিয়ম বা নীতি অনুযায়ী সাহায্য শব্দ গঠিত হয় সেই সব নিয়ম নীতিকে শব্দ গঠন নীতি বলা হয়। অর্থাৎ যেসব নিয়ম দিয়ে একটা সাহায্য শব্দ গঠিত হয়, মৌলিক শব্দ কখনো গঠিত হতে পারে না সাহায্য শব্দ। তাহলে যেসব নিয়ম বা রীতি দিয়ে সাহায্য শব্দ গঠিত হয় সেই সব নিয়ম নীতিকে কি বলা হয়, শব্দ গঠন রীতি বলা হয়। তাহলে শব্দ গঠন কয়ভাবে হতে পারে, আমি এখানে জাস্ট 6টা নিয়ম দেখাচ্ছি কিভাবে কিভাবে। সন্ধির মাধ্যমে হতে পারে, সমাসের মাধ্যমে হতে পারে, উপসর্গের মাধ্যমে হতে পারে, শব্দ বিরক্তির মাধ্যমে হতে পারে, পদ পরিবর্তনের মাধ্যমে হতে পারে, প্রত্যয়ের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, তোমার পরীক্ষায় যদি পরীক্ষায় যদি এই অংশটা লিখো তাহলে এখান থেকে 4টা লিখলে হয়ে যাবে, কারণ এই অংশের জন্য 1 নাম্বার, এই 4টার জন্য 4 নাম্বার, টোটাল 5 নাম্বার পাবে তুমি, কোনো সমস্যা নাই। 6টা তোমার লেখার দরকার নেই, বা শব্দ বিরক্তি অথবা পদ পরিবর্তন এগুলো তোমার লেখার দরকার নাই, তুমি চাইলে 4টা লিখলেও হবে। যেমন সন্ধি, এখানে তুমি চাইলে এগুলো সংজ্ঞা লিখতে পারো অথবা সংজ্ঞা নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। যেমন সন্ধির মাধ্যমে শব্দ গঠন, তুমি এরকম লিখে তুমি জাস্ট এভাবে লিখবে। এখানে যেরকম আছে দেখো, এখানে আছে সন্ধির সাহায্যে শব্দ গঠন, এখানে এক লাইন করে লিখে দেওয়া আছে। তোমার যদি ইচ্ছে হয় যে আমি এই সন্ধির সাহায্যে শব্দ গঠন শুধু এতটুকু লিখে উদাহরণ দিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই, হবে। অর্থাৎ এই উপরের কথাটা লিখে শব্দ কাকে বলে, শব্দ কাকে বলে সেটা লিখে, শব্দ 2 প্রকার, মৌলিক শব্দ, সাহায্য শব্দ। মৌলিক শব্দ কখনো গঠন করা যায় না, সাহায্য শব্দ গঠন করা হয়। সুতরাং যেসব নিয়ম কারণের মাধ্যমে সাহায্য শব্দ গঠিত হয় সেগুলোকে বলা হয় শব্দ গঠন রীতি। তারপর শব্দ গঠনের উপায় এরকম লিখে বাংলা শব্দকে বেশ কয়েকটি ভাবে উপায়ে গঠন করা যায়। প্রথমে লিখবে, যেমন দিয়ে লিখবে সন্ধির সাহায্যে শব্দ গঠন, যেমন বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। তাহলে বিদ্যা মানে জ্ঞান, আলয় মানে ঘর, কিন্তু বিদ্যালয় বলতে আমরা একটা প্রতিষ্ঠানকে বুঝি, তাহলে একটা আলাদা শব্দ গঠিত হয়েছে। তাহলে বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, ইতি যোগ আদি ইত্যাদি, পরি যোগ শিক্ষা পরীক্ষা, সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। তারপর সমাসের মাধ্যমে শব্দ গঠন, সমাসের সংখ্যা তুমি লিখতে চাইলে লিখতে পারো, না লিখতেও কোনো সমস্যা নাই। সমাসের সাহায্যে শব্দ গঠন, যেমন সিংহ, চিহ্নিত, আসন, সিংহাসন, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। ঠিক আছে, তারপর এরপর তুমি আরো যেসব শব্দ আছে, যেমন পদ্মা নদীর উপর নির্মিত সেতু, পদ্মা সেতু। তাহলে এরকম করে তুমি কি করতে পারবে, সমাস দিয়ে শব্দ যে গঠিত হয় সেটা কয়েকটা উদাহরণ দিলে, মা ও বাবা, মা বাবা, তারপর ঘরে বাইরে ইত্যাদি। এবার দেখো উপসর্গের মাধ্যমে শব্দ গঠন, তো তুমি এরকম লিখবে উপসর্গের সাথে শব্দ গঠন এরকম লিখে যেমন দিয়ে লিখবে, যেমন আ যোগ হার আহার, বি যোগ হার বিহার, প্র যোগ হার প্রহার, উপযোগ হার উপহার ইত্যাদি, এগুলো উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। তারপর প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, যেমন চল যোগ অন্ত চলন্ত, হাত যোগ ল হাতল,
ফুটযুকান্ত, ফুটন্ত, এরকম এগুলো হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। তারপর শব্দ দ্বিরুক্তির মাধ্যমে শব্দ গঠিত হয়, ঠিক আছে? শব্দ দ্বিরুক্তির মাধ্যমেও শব্দ গঠিত হয়। যেমন এখানে আছে বাড়ি বাড়ি, বছর বছর, বন বন, শন শন ইত্যাদি, এগুলো শব্দ দ্বিরুক্তির মাধ্যমে হয়েছে। আবার পদ পরিবর্তনের মাধ্যমে হয়, যেমন লোক বিশেষ্য কিন্তু লৌকিক বিশেষণ। তাহলে লোক একটা শব্দ, এক ধরনের শব্দ, আর লৌকিক এটা আরেক ধরনের শব্দ। মূল, মৌলিক, এগুলো আরেক ধরনের শব্দ। তাহলে তোমাকে কি বলেছি? তোমাকে বলছি শব্দ কাকে বলে, কত প্রকার, সেটা লিখার পর শব্দ গঠন রীতি কাকে বলে সেটা লিখবে, এরপর লিখবে বাংলা শব্দ নিম্নোক্ত উপায়ে গঠিত হয়। তাহলে তুমি এগুলো সংজ্ঞা তোমার যদি লিখতে ইচ্ছে হয় তাহলে তুমি লিখবে, যদি তোমার সংজ্ঞা লিখতে ইচ্ছে না হয় তাহলে লিখবে তুমি জাস্ট সন্ধি সাহায্যে শব্দ গঠন, এরকম লিখে দুইটা উদাহরণ দিবে। সমাসের সাহায্যে শব্দ গঠন, দুইটা উদাহরণ দিয়ে দিবে। উপসর্গের সাহায্যে শব্দ গঠন, দুইটা উদাহরণ দিয়ে দিবে। প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, দুইটা উদাহরণ দিয়ে দিবে। পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠন, দুইটা উদাহরণ দিয়ে দিবে। শব্দ দ্বিরুক্তির মাধ্যমে শব্দ গঠন, দুইটা উদাহরণ দিয়ে দিবে। এই জিনিসটা, অর্থাৎ কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয়, কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয়, এই প্রশ্নটা যদি তোমার আসে তুমি জাস্ট এই কথাগুলো লিখে দিলে হয়ে যাবে। লক্ষ্মী বাচ্চারা সবার বুঝে আসছে কিনা দেখো, যদি বুঝে আসে ওয়ান ওকে লিখো, যদি বুঝে আসে, যাদের এই 1 নম্বর প্রশ্নটা বুঝে আসছে এই অধ্যায় থেকে তারা লিখো ওয়ান ওকে, ওয়ান ওকে লিখো, ওয়ান ওকে। যদি যাদের বুঝে আসে সবাই ওয়ান ওকে লিখো। এটা বুঝে আসলে আমরা এর পরের প্রশ্ন যাব। একটু করে লক্ষ্মী বাচ্চারা, একটু করে। এসএস নিব স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি এসএস নেওয়ার জন্য তোমাকে সুযোগ দিচ্ছি। প্রথমে এটা নিয়ে নাও, যাদের স্ক্রিনশট নেওয়া দরকার প্রথমে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, প্রথমে এটা নিয়ে নাও, ওকে, এটা নিয়ে নাও। এরপর এরপর বাংলা শব্দ গঠনের উপায়সমূহ, এবার এটা নিয়ে নাও, বাংলা শব্দ গঠনের উপায়সমূহ, এবার এটা নিয়ে নাও, ওকে। যাদের স্ক্রিনশট নেওয়া দরকার নিয়ে নাও, ওকে ওকে, ওয়ান ওকে, ওয়ান ওকে স্যার। অথবা বলেন জান্নাতুল মাওয়া মিহরাজ, তুমি তো মনে হয় আমাদের অনলাইন বেসের স্টুডেন্ট। গুড লক্ষ্মী বাচ্চা। এবার এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন তুমি যেটা শিখবে, বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা। এই প্রশ্নটা বেশি করে শিখবে, বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা, ঠিক আছে? আমাদের যেটা ইন্দুবর বই যাদের কাছে আছে, যাদের কাছে এই বইটা আছে, যাদের কাছে এই বইটা আছে তারা এই বইয়ের 35 পৃষ্ঠায় দেখবে, এই বইয়ের 35 পৃষ্ঠায় দেখবে যে বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা, বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা 35 পৃষ্ঠায় আছে। বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা, বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা, ওকে। এটা প্রথমে যাদের স্ক্রিনশট নেওয়া দরকার তারা একটু করে স্ক্রিনশট নিয়ে নাও, যাদের স্ক্রিনশট নেওয়া দরকার একটু করে স্ক্রিনশট নিয়ে নাও, যাদের এসএস নেওয়া দরকার এসএস নিয়ে নাও দ্রুত লক্ষ্মী বাচ্চারা, যাদের এসএস নেওয়া দরকার একটু করে এসএস নিয়ে নাও। আমরা এরপরে যে অধ্যায়তে পড়বো সেটা হচ্ছে ওই ব্যাকরণিক শব্দ শ্রেণী, বিশেষ্য বিশেষণ যেগুলো আছে সেগুলা, ওকে। এবার আসো উপসর্গের প্রয়োজনীয়তা, বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা। একটু করে দেখো তো লক্ষ্মী বাচ্চারা, প্রথমে যদি তোমাকে যেরকম প্রশ্ন বলুক না কেন, বাক্য থেকে প্রশ্ন আসলে তুমি অবশ্যই প্রথমে বাক্য সংজ্ঞা লিখবে, শব্দ থেকে প্রশ্ন আসলে অবশ্যই শব্দ সংজ্ঞা লিখবে, উপসর্গ থেকে প্রশ্ন আসলে অবশ্যই উপসর্গ সংজ্ঞা লিখবে, এটা যেন মিস না হয়। এবার দেখো উপসর্গের প্রথমে তুমি সংজ্ঞা লিখছো, সেটা কি? যেসব সুনির্দিষ্ট বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের আগে বসে সাদৃশ্য শব্দের অর্থ পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, সেটাকে বলা হয় উপসর্গ। যেমন প, পরা, পরি, নির, আশু, বিনি ইত্যাদি, এগুলো হচ্ছে উপসর্গ। এগুলো শব্দের আগে বসে কখনো অর্থের সম্প্রসারণ ঘটায়, কখনো অর্থের পরিবর্তন ঘটায়, আবার কখনো অর্থের সংকোচন ঘটায়। তাহলে যেসব সুনির্দিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ অথবা ধাতুর আগে বসে অর্থের পরিবর্তন, সংকোচন কিংবা কি ঘটায়, সম্প্রসারণ ঘটায়, সেটাকে বলা হয় উপসর্গ। উপসর্গের প্রয়োজনীয়তা খুব মনোযোগ সহকারে দেখো লক্ষ্মী বাচ্চারা, এটা খুব বেশি দরকার, প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। শব্দ ভান্ডার, 1 নম্বর হচ্ছে বাংলা শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। একটু করে দেখো তো তুমি, তোমাকে আমি একটু করে এখানে দেখাই, যেমন একটু করে এই জায়গাটা দেখো, এই জায়গাটা বুঝে আসতে তোমার সবচেয়ে বুঝে আসবে। তুমি, আমি উদাহরণগুলো এখান থেকে না দিয়ে তোমাকে এখান থেকে দিচ্ছি। দেখো এখানে হার যে শব্দটা আছে, হার যে শব্দটা আছে, আমি তোমাকে এই প্রশ্নটা পড়াইতাম যে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থবোধকতা নাই, এই প্রশ্নটা পড়াইতাম, কিন্তু এই প্রশ্নটা পড়াচ্ছি না, এটা গত বছর চলে আসে, সেজন্য এটা আর এই বছর আসার সম্ভাবনা নাই। এখন দেখো তারপরে এখান থেকে উদাহরণটা দিচ্ছি তোমাকে, দেখো যেমন এখানে হার শব্দটা আছে, এই হার শব্দের আগে যখন আমি আ, বি, প্র, সম, উপ, পরি
এগুলো যখন যুক্ত করেছি, এখানে আটা উপসর্গ, বিটা উপসর্গ, প্রটা সম উপসর্গ, অর্থাৎ এই হার শব্দটা হচ্ছে একটা নির্দিষ্ট শব্দ। এটার আগে যখন আমি আ বি প্র উপসম পরি ইত্যাদি যখন যুক্ত করেছি, তখন এখানে নতুন নতুন শব্দ ঘটেছে, আহার, বিহার, প্রহার, সংহার, উপহার, পরিহার। তাহলে অনেকগুলো শব্দ গঠিত হয়েছে। তাহলে উপসর্গ যুক্ত করলে এই শুধু হার একটা শব্দ, কিন্তু এদিকে হয়ে গেছে 5টা শব্দ। তাহলে উপসর্গ যুক্ত করলে, শব্দের সাথে যদি উপসর্গ যুক্ত করা হয়, তাহলে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়, শব্দ বাড়ে। আগে ছিল একটা, এখন হয়ে গেছে 5টা, 6টা। তাহলে উপসর্গের মাধ্যমে কি হয়? শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়, নতুন নতুন শব্দ গঠিত হয়, ফলে বাংলা ভাষার শব্দ সংখ্যা বৃদ্ধি পায়। 1 নাম্বার। 2 নাম্বার, শব্দের ব্যঞ্জনা বাড়ে, অর্থাৎ যে শব্দের যে ব্যঞ্জনা সেটা বহুগুণে বেড়ে যায়। অর্থাৎ ব্যঞ্জনা মানে হচ্ছে শব্দের আপেক্ষিক গুরুত্ব, সেটা বেড়ে যায়। যেমন আমি যদি বলি টি-20 বিশ্বকাপে ভারত জয়ী হয়েছে, সেটা বললে তোমার এক ধরনের মনে হবে। আবার বললাম না, বিজয়ী হয়েছে। যেমন 1971 সালে আমরা পাকিস্তান থেকে জয় লাভ করেছি, এটা বললে তোমার এক ধরনের ফিলিংস। কিন্তু বলে যে 1971 সালে আমরা পাকিস্তান থেকে বিজয়ী হয়েছি, সেটা বললে আর ধরনের ফিলিংস। জয় থেকে যখন আমি বিজয় বলি, একটা আলাদা ভালো লাগা কাজ করে। এই জয় শব্দের সাথে যখন তুমি যখন বিশেষ ভাব প্রকাশ করার জন্য যখন বি যুক্ত করেছো, বিজয় যখন হয়েছে, এখানে বিটা হচ্ছে উপসর্গ। সুতরাং জয় না বলে যখন বিজয় লাভ করেছে বলে, যেমন আমরা খেলায় জয়ী হয়েছি, এটা না বলে বিজয়ী হয়েছি বলি, একটু ভালো লাগা কাজ করে। এটা হচ্ছে শব্দের ব্যঞ্জনা বেড়ে গেছে, শব্দের ব্যঞ্জনা আর আলাদা অনুভূতি, তোমার মধ্যে একটা আলাদা ভাব ব্যঞ্জনা তৈরি হয়েছে, আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছে। জয় না বলে বিজয় বললে সেটা উপসর্গের মাধ্যমে শব্দের মধ্যে বৃদ্ধি পায়। এবার শব্দের প্রকাশ ক্ষমতা বাড়ায়। শব্দের প্রকাশ ক্ষমতা বাড়ে, দেখো এখানে শব্দ ছিল একটা, কিন্তু এখানে এই হার শব্দের সাথে যখন আমি উপসর্গ যুক্ত করেছি, আমার এই শব্দের প্রকাশ অনেক বেশি বেড়ে গেছে। এখানে আমি 6টা শব্দ বাড়াচ্ছি। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বলছে এই উপসর্গ হচ্ছে মাছের পাখনার মতো। মানে শব্দের সাথে উপসর্গ হচ্ছে মাছের পাখনার মতো। মাছ যেমন তার পাখনার সাথে সামনেও যায়, পিছনেও যায়, উপরেও যায়, নিচেও যায়, বসে এরকম একটা শব্দের সাথে উপসর্গ যখন যুক্ত করা হয়, এই শব্দের প্রকাশ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। শব্দের অর্থ প্রসার, শব্দের অর্থ সম্প্রসারণ, শব্দের অর্থ সংকুচন, শব্দের অর্থ পরিবর্তন সবকিছু করা যায়। ঠিক আছে, এবার এর 2 নাম্বার, এরপর 3 নাম্বার কি? অর্থের সম্প্রসারণ ঘটে। একটা শব্দের সাথে যখন উপসর্গ যুক্ত করা হয়, তখন অর্থের সম্প্রসারণ ঘটে যায়। যেমন তাফ বললে একটা অর্থ বোঝাচ্ছে, কিন্তু তুমি বললে প্রতাপ কিংবা পরিতাপ, তাহলে তাফ বললে তুমি একটা অর্থ বুঝেছো, কিন্তু সেটার সাথে প্র যখন যুক্ত করেছো, পরি যখন যুক্ত করেছো, প্রতাপ, পরিতাপ, সেটা এই তাপের চেয়ে বেশি অর্থ প্রদান করতেছে। তার মানে এটা কি হয়েছে? অর্থের সম্প্রসারণ ঘটেছে। এরপর পরিভাষা সৃষ্টি হয়, অর্থাৎ এই উপসর্গের মাধ্যমে বিভিন্ন পরিভাষা প্রণয়ন করা যায়। যেমন বাহি, ঠিক আছে, কিন্তু তুমি পরি লাগাই দিলে বলছো পরিবাহী। গ্রহণ, সেটার আগে অধি লাগাই দিল, তুমি বলছো কি অধিগ্রহণ। তাহলে এরকম কোন একটা শব্দের সাথে যদি কি করা হয়, উপসর্গ যুক্ত করা হয়, তাহলে আলাদা পরিভাষা তৈরি করা যায়। শব্দের অর্থ সম্প্রসারণ করা যায়, অর্থের প্রকাশ ক্ষমতা বাড়ানো যায়, শব্দের ব্যঞ্জনা বৃদ্ধি করা যায়, শব্দ ভান্ডার বৃদ্ধি করা যায়, শব্দের সংখ্যা বাড়ানো যায়। ওকে, তাহলে এগুলো হচ্ছে বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন কথা শোনা যাচ্ছে কিনা? কথা শোনা যাচ্ছে? হ্যালো, 1 মিনিট, তোমরা লাইনে থাকো, এখানে 4 কানেকশন দেখাচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, চলতেছে না, আমি কি যেন ঠিক করছি, এরপর চলতেছে। দেখো তো, 4 কানেকশন দেখে বন্ধ হয়ে গেছে, অনেকক্ষণ চালু ছিল না।
আচ্ছা লক্ষ্মী বাচ্চা 1 মিনিট থাকো, 1 মিনিট থাকো, আমি ঠিক করে দিচ্ছি আবার। এই তোমাদের পিছনের অংশ দেখা যাচ্ছে এখন, জাস্ট এক সেকেন্ডের জন্য। নেক্সট সেকেন্ডের জন্য শেষ করে দিবেন। পুরো ঠিক করে দিব। এই ফোকাস নাকি আমার চেহারায় হচ্ছে, ইয়াতে হচ্ছে না। আপনি যখন মুভি করছেন না পুরো সরে যাচ্ছে, এটা হচ্ছে এখানে ইয়া করেন কিছু বলেন, অটো ফোকাস তো এই কারণে। আচ্ছা ওটা ডিএসএলআর ক্যামেরা না, ডিএসএলআর ক্যামেরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো ভাবছি ক্লাস না করে শেষ করে দিচ্ছি। আচ্ছা লক্ষ্মী বাচ্চা আবার সবাই একটু করে জয়েন হয়ে যাও। মাঝখানে একটু সমস্যার কারণে একটু রিফ্রেশ করে নাও, মাঝখানে একটু সমস্যার কারণে অনেকেই দেখতে পাওনি। আমি আবার বলি, তাহলে বাংলা যে শব্দ গঠন উপসর্গের যে প্রয়োজনীয়তা, আমি যে নিয়মগুলো বলছি, যে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়, শব্দের ব্যঞ্জনা বাড়ে, প্রকাশ ক্ষমতা বাড়ে, অর্থের প্রসারণ ঘটে এবং পরিবেশের সৃষ্টি হয়। ওকে, এগুলো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করতে পারো। স্যার হালকা করে হার্ট অ্যাটাক হয়ে গেছিল। আরে না না, এটা একটু করে তোমাদের কামরুল ভাই কি যেন করছে সেই জন্য। আচ্ছা আবার সবাই যুক্ত হয়ে যাও, কোনো সমস্যা নাই, যুক্ত হয়ে যাও, আরো যুক্ত হয়ে যাও। পারলে বন্ধু বান্ধবদের মেনশন করে দাও কিংবা লাইভ শেয়ার করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আবার সবাই চলে আসবে, ঠিক আছে। আমি তো ভাবছি কি রে, আমি এদিকে কথা বলতেছি দেখতে পাচ্ছি না কেন এরকম। আচ্ছা যদি বুঝে আসে তাহলে সবাই একটু করে লিখো তো টু ওকে, মানে উপসর্গের প্রশ্নটা যদি বুঝে আসে তাহলে টু ওকে লিখো। আমরা কিন্তু অলরেডি অর্ধেক শেষ করে ফেলছি, অর্ধেকের বেশি শেষ করে ফেলছি। সামনে যে অধ্যায়গুলো আছে আমাদের ওগুলো তার তেমন একটা সমস্যা হবে না, আমরা খুব ইজি ভাবে সলভ করতে পারবো ওগুলা, খুব ইজি ভাবে সলভ করতে পারবো। স্যার প্রশ্ন দুইটা কোন দুইটা শিখবো? প্রশ্ন দুইটা হচ্ছে কি কি উপায়ে বাংলা শব্দ গঠিত হয় একটা, 2 নাম্বার হচ্ছে বাংলা শব্দ গঠনে উপসর্গের প্রয়োজনীয়তা, এটা ঠিক আছে। এই সাজেশনটা কিছুক্ষণ পরে কমেন্টে, আমাদের কমেন্টে দিয়ে দিব, ওখান থেকে তুমি নিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। টু ওকে স্যার এসএস নিব, ঠিক আছে তুমি এসএস নাও, আমি একটু করে সরে দাঁড়াই, তাহলে এসএস নিয়ে নাও। যাদের এসএস নেওয়া দরকার, যাদের এসএস নেওয়া দরকার তারা একটু করে এসএস নিয়ে নাও, দ্রুত নিয়ে নাও, আমি সরে গেলাম, নিয়ে নাও। যাদের এসএস নেওয়া দরকার তারা এসএস নিয়ে নাও দ্রুত। ওকে ডান, ওকে ডান। তারপর স্যার শেষে তো একটু আবার বুঝিয়ে দিয়েন না যে কোনটা লিখবো, আবার কোনটা ভালো হবে, কোনটা ভালো নাম্বার পাবে। তুমি যেগুলো যেগুলো লিখলে ভালো নাম্বার পাবে সেগুলো আমি তোমাকে আবার বলে দিব, কোনো সমস্যা নাই। তারপরও তুমি এরকম প্রত্যেকটা অধ্যায়, ইন্দুবর বইয়ের প্রত্যেকটা অধ্যায় শুরু হওয়ার সময়, যেমন এটা কততম অধ্যায়, এটা হচ্ছে বাংলা শব্দ গঠন, আমার 4র্থ অধ্যায়। এই 4র্থ অধ্যায়ে তুমি দেখবে সেখানে আমি বলে দিছি যে অধিক নাম্বার পাওয়ার জন্য ক নাম্বার উত্তর দিবে, যদি ক নাম্বার কমন না পড়ে অবশ্যই ক নাম্বার উত্তর দিবে, এরকম আমি লিখে দিয়েছি, এগুলা তুমি দেখবে ওরকম। তারপরেও আমি বলে দিব কোনটা থেকে কি আনসার করবে সেটা আমি বলে দিব। এবার আসো লক্ষ্মী বাচ্চারা, এবার আসো হচ্ছে তোমার বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। বাংলা ব্যাকরণ শব্দ শ্রেণী আমি জানি না যে কয়জন, বেশ কয়েকজন বুঝতে না পারার কারণে বের হয়ে যেতে হয়েছে, তারা আবার চলে আসো। আমরা এখন পড়বো বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। আসো, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে, প্রথমে একটা প্রশ্ন দিবে, এরপরে কিছু শব্দ নিচে টান দিবে, সেগুলো থেকে তোমাকে কি করতে বলবে, সেগুলো তোমাকে পদ নির্ণয় করতে বলবে, মানে কোন ব্যাকরণের শব্দ শ্রেণী কোন লেভেলে পড়ছে সেটা বের করতে পারবে। আমার ভাই দরজাটা আগাই দেন, এসি বাতাস চলে যাচ্ছে। এবার একটু করে স্যার পারিভাষিক শব্দ পড়াবেন না? না, পারিভাষিক শব্দ পড়ানোর দরকার নাই। তুমি জাস্ট কি করবে, পারিভাষিক শব্দের জন্য তোমাকে কিছু করতে হবে না। পারিভাষিক শব্দের জন্য তুমি শুধু ইন্দিবার বইয়ের মধ্যে যে প্রথমে কয়েকদিকে যে শব্দগুলো আছে ওগুলোর মধ্যে রিপিটেশন ছাড়া, অর্থাৎ তুমি ওগুলো একবার দুইবার রিডিং করলে হয়ে যাবে, ঠিক আছে। অথবা তুমি 2023 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত পড়ে ফেলবে, হয়ে গেছে। মাঝখানে 20 এবং 21-এর কোনো পরীক্ষা হয় নাই, সেগুলো তুমি খুঁজে পাবে না। তাহলে তুমি 23, 22 এবং 19 এই 3টা বছর যদি ভালো করে পড়ো তাহলে ওখান থেকে তুমি 10টা একদম নিশ্চিত কমন পাবে, চিন্তা করিও না। এবার ওকে দেখো, তাহলে এই অধ্যায় থেকে আমি কোন কোন প্রশ্ন পড়বো, দেখো। এই অধ্যায় থেকে আমি প্রথমত পড়বো বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি, এই প্রশ্নটা। 2 নাম্বার ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার কি কি। 3 নাম্বার আবেগ শব্দ, মানে আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই অধ্যায় থেকে আমি 3টা প্রশ্ন করবো, ইনশাআল্লাহ 3টা থেকে একটা প্রশ্ন মাস্ট চলে আসবে। একটা হচ্ছে বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি। 2 নাম্বার হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার কি কি। 3 নাম্বার হচ্ছে আবেগ শব্দ কাকে বলে, কত প্রকার কি কি। এই 3টা প্রশ্ন যদি পড়ি ইনশাআল্লাহ আমার খুব ভালো মতো কমন পড়বে। এর বাইরেও এই অধ্যায় থেকে চাইলে তুমি যে বিগত সালের প্রশ্ন যে এরকম যেগুলো আসবে, যে 5টা শব্দ নিচে মানে 8টা শব্দ নিচে টানতে থাকবে, সেখানে 5টার ব্যাকরণ শব্দ শ্রেণী নির্দেশ করতে বলবে,
ওগুলোও চাইলে তুমি ইজি ভাবে লিখতে পারো, এগুলোও খুব ইজি আছে, সেটা আমি তোমাকে বুঝাই দিব। যেমন এটা মনে হয় আমি পরীক্ষায় দিয়েছিলাম তোমাদেরকে, যেমন বিপদ কখনো একা আসে না, এরকম এই লাইনটা দিয়েছিলাম মনে হয় আমি। আচ্ছা দেখো, এবার আসো প্রথমে, তাহলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার কি কি? বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি? দেখো 1 নাম্বার, বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি? এই প্রশ্নটা বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি, এই প্রশ্নটা। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্দিবর বইয়ের 25 পৃষ্ঠায় আছে, 25 পেজ ইন্দিবর বইয়ে। বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। আমি আবার বলি, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, প্রাণী হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বসে থাকে আবার নড়ে যাবে, রাফিকে তাহলে এখানে দেখেন। আর আমার জন্য একটু করে চা হলে গেলে হবে, আমার গলা ব্যথা করতেছে। আচ্ছা কি বললাম, আমাদের এখানে আছে তো সেই জন্য। এখন দেখো, বিশেষ্য হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে কোনো কিছুর নাম বোঝায়, সেটা ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, আয়তন ইত্যাদির নাম হতে পারে। যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম হলে সেটা হচ্ছে বিশেষ্য। এই বিশেষ্য কত প্রকার? এই বিশেষ্য হলো, এমনিতে বিশেষ্য পদ অনেক ধরনের প্রকার আছে, গোনা যায় না, যেমন কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, কনক্রিট নাউন আছে, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এরকম অনেক ধরনের প্রকার আছে। আমি যেটা তোমাকে লিখাইছি সেটা হচ্ছে তোমার 9-10 বাংলা ব্যাকরণ বই যেরকম ছিল, আমি তোমাকে সেরকম করে শিখাচ্ছি সরকারি বইতে। প্রথমে যাদের এসএস নেওয়া দরকার তারা এসএস নিয়ে নাও, যাদের এসএস নেওয়া দরকার তারা এসএস নিয়ে নাও, যে বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি এখানে আছে, তুমি চাইলে এসএস নিয়ে নিতে পারো। ওকে, এখন কথা হলো আমি কিভাবে মনে রাখবো এটা। এখানে 6 প্রকার, কত প্রকার লিখেছি আমি? 6 প্রকার। 6 প্রকারগুলো কি কি আমি মনে রাখবো? সব সোজা ভাগো, সব সোজা ভাগো। এই কথাটা মনে রাখলে আমার এই বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার কি কি, আমার খুব ইজি ভাবে মনে রাখবে। সব সোজা ভাগো, প্রথমে বলছি যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। এবার দেখো সব সোজা ভাগো, প্রথম হচ্ছে গু, তার মানে কি? গুণবাচক বিশেষ্য, যেটা দ্বারা কোনো গুণের নাম বোঝায়। আমি আবার বলছি, লক্ষ্মী বাচ্চা একটু করে দেখো, যে পদ দ্বারা কোনো গুণের নাম বোঝায় সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন সততা, ঠিক আছে? কোন একটা শব্দ তুমি আরো ভালো করে মনে রাখতে পারো, যদি কোন একটা শব্দ শেষে তা থাকে অথবা ত থাকে, মানে ত যোগ ব অথবা তা থাকলে সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন বীরত্ব, কৃতিত্ব, সততা ইত্যাদি, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। কোন গুণের নাম বোঝালে, যদি কোনো গুণের নাম বোঝায়, যে বিশেষ্য পদ দ্বারা কোনো গুণের নাম বোঝায়, যেমন সরলতা, দয়া, মায়া, দীনতা, ধৈর্য, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে শব্দ দ্বারা কোনো গুণের নাম বোঝায় বা অবস্থার নাম বোঝায় সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ভাববাচক, এই ভাববাচক বিশেষ্যের আরেকটা নাম হচ্ছে ক্রিয়াবাচক, যেটা কোনো কাজের নাম বোঝায়, কাজ বোঝায় না, কাজের নাম বোঝায়। যেমন ভোজন, খাওয়ার কাজ, গমন, যাওয়ার কাজ, দর্শন, দেখার কাজ, শয়ন, শোয়ার কাজ, ঠিক আছে? তাহলে এই ধরনের শ্রবণ, শোনার কাজ, তাহলে এগুলো হচ্ছে কাজের নাম। তাহলে এই কাজের নামটাই হচ্ছে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য। এটাকে ইংলিশে আমরা ভার্বাল নাউন বলি, জিরান্ড এবং ইনফিনিটিভ যেটা আছে সেটা। তাহলে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য, যেটা দ্বারা কোনো কাজের নাম বোঝায়, কাজ বোঝায় না, কাজ বোঝালে ক্রিয়াপদ, কাজের নাম বোঝালে ভাববাচক বা ক্রিয়াবাচক, শয়ন, ভোজন, দর্শন, গমন ইত্যাদি এগুলো। তারপর জাতিবাচক, যে বিশেষ্য পদ দ্বারা, সাধারণত যে বিশেষ্য নামে পরিচিত, এই ধরনের বিশেষ্য নামকে না বুঝিয়ে কোনো একটা প্রাণী বা অপ্রজনের সাধারণ নামকে বোঝায়। যেমন আমি রহিম করিম না বলে আমি বললাম ছেলে, তারপর পদ্মা মেঘনা যমুনা না বলে আমি বললাম নদী, ঠিক আছে? তারপর এরকম ময়না টিয়ে টুনটুনি না বলে আমি বললাম পাখি। তাহলে যদি কি বুঝায়, সাধারণ মানে কোনো প্রাণীর নির্দিষ্ট নাম না বুঝিয়ে যদি সাধারণ বুঝায়, সাধারণভাবে কোনো প্রাণী বা অপ্রাণীকে বুঝায়, অথবা যে বিশেষ্য পদ দ্বারা পুরো একটা শ্রেণীকে নির্দেশ করে, যে বিশেষ্য পদ দ্বারা কোনো প্রাণী বা বস্তুর শ্রেণীকে নির্দেশ করে, সেটা হচ্ছে জাতিবাচক বা শ্রেণীবাচক। আর যদি ইন্ডিভিজুয়াল যদি নাম বোঝায়, মানে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম যদি নির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক। এই দুইটা হচ্ছে একটা বিপরীত। যদি বলে আমি পদ্মা মেঘনা যমুনা, সেগুলো হচ্ছে সংজ্ঞাবাচক, প্রপার নাউন। আর যদি বলে নদী, তাহলে সেটা হচ্ছে জাতিবাচক, ঠিক আছে? আমি যদি বলি ময়না টিয়ে টুনটুনি, তাহলে সেগুলো হচ্ছে সংজ্ঞা বা নামবাচক। আর আমি বললাম পাখি, সেগুলো হচ্ছে জাতিবাচক, ঠিক আছে? তাহলে যদি একটি শব্দ দ্বারা শ্রেণীকে নির্দেশ করে, সেটা হচ্ছে জাতিবাচক। আর যদি যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, দেশ ইত্যাদির নাম বোঝায়, ধর্মগ্রন্থ ইত্যাদির নাম বোঝায়, সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক। এবার আসলে সমষ্টিবাচক, যে শব্দ দ্বারা কোনো কিছু সমষ্টিকে নির্দেশ করে, যুগপল নির্দেশ করে, সেটা হচ্ছে সমষ্টিবাচক। যেমন জনতা, পরিবার, জাগ, বাহিনী, সভা, মিছিল ইত্যাদি।
মিছিল বললে কি একজন দুজন বোঝায়? না। কতগুলো মানুষের সমষ্টি বোঝায়। সভা বললে কি একজন দুজন বোঝায়? না, অনেকগুলো মানুষের সমষ্টি বোঝায়। পরিবার, জনতা ইত্যাদি ইত্যাদি, দল ইত্যাদি, এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা সমষ্টি নির্দেশ করতেছে। একজন দুজন বোঝাচ্ছে না, সমষ্টি নির্দেশ করতেছে। তাহলে এগুলো হচ্ছে সমষ্টিবাচক, এটা কালেকটিভ নাউন। এবার বস্তুবাচক, ম্যাটেরিয়াল নাউন, এমন বস্তু যেটা গণনা করা যায় কিংবা পরিমাপ করা যায়। যেমন তুমি দোকানে গিয়ে যদি বলো যে আমাকে 100টা লবণ দাও, দোকানদার তোমাকে পিটাবে। 100টা চাল দাও, পিটাবে। যদি বলো যে 1 কেজি ডিম দাও, সে অনেক রেগে যাবে। কারণ ডিম আমরা ওজন করে কিনি না, গণনা করে কিনি। আবার চাল ডাল এগুলো আমরা গণনা করে কিনি না, পরিমাপ করে কিনি। তাহলে বস্তুবাচক বলতে এমন বিশেষ্যকে বোঝাবে যেটা গণনা করা যায় কিংবা পরিমাপ করা যায়, সবটাই হচ্ছে বস্তুবাচক। এবার তোমাকে আমি 6 প্রকারটা তোমাকে আবার বোঝা দিচ্ছি। যদি কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝায়, কোনো স্থানের নাম, দেশের নাম, কালের নাম ইত্যাদির নাম বোঝালে সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক। আর যদি একটা নাম দিয়ে যদি পুরো শ্রেণীকে বোঝায় সেটা হচ্ছে জাতিবাচক। ঠিক আছে? আবার কোন ব্যক্তি, এমন বস্তু যেটা গণনা করা যায় কিংবা পরিমাপ করা যায়, এগুলোর নাম বোঝালে সেটা হচ্ছে বস্তুবাচক। যদি কোনো কিছু সমষ্টি বোঝায়, যোগফল বোঝায়, সেটা হচ্ছে সমষ্টিবাচক। আর যদি কোনো কাজের নাম বোঝায় সেটা হচ্ছে ভাববাচক বা ক্রিয়াবাচক। আর যদি কোনো গুণের নাম বোঝায় সেটা হচ্ছে গুণবাচক। বুঝে আসছে? তাহলে বিশেষ্যপদ কত প্রকার? 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। কিভাবে মনে রাখবো? সব সোজা ভাগ, সব সোজা ভাগ। গুণবাচক, ভাববাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, সংজ্ঞা বা নামবাচক। ওকে? কত প্রকার বলছি? কত প্রকার? 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। দেখি লক্ষ্মী বাচ্চারা যদি এটা বুঝে আসে, যদি এটা বুঝে আসে বিশেষ্যপদ কাকে বলে, কত প্রকার কি কি, তাহলে লিখো 1 ওকে। তাহলে লিখো 1 ওকে। লক্ষ্মী বাচ্চা তাড়াতাড়ি 1 ওকে, 1 ওকে। স্যার জাবসা, ঠিক আছে, আমি সরে গেলে জাবসাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি সরে গেলে জাবসাটা ক্লিয়ার হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাদের বুঝে আসছে তারা ওকে বলো, যাদের বুঝে আসছে তারা ওকে বলো, যাদের বুঝে আসছে তারা ওকে বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, হ্যাঁ ঠিক আছে, খনাং পড়ান। আচ্ছা দক্ষি বাচ্চা পড়াচ্ছি। 2 নম্বর, ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার কি কি। ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার কি কি। ক্রিয়াপদ কাকে বলে লক্ষ্মী বাচ্চা? ক্রিয়াপদ মানে হচ্ছে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় বা হওয়া বোঝায়। যে পদ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। ঠিক আছে? যে পদ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন আমি এখানে বললাম তাসমিন বই পড়ছে, তাহলে এখানে পড়ছে এটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে? এখন আমাকে এতগুলো তোমাকে লিখতে হবে না, এগুলো লিখতে হবে না। যে কাজ দ্বারা, মানে যে পদ দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদের প্রকারভেদ, তুমি এখানে ক্রিয়াপদের প্রথমে এটা একটু এসএস নিয়ে ফেলো, যাদের দরকার এটা একটু এসএস নিয়ে ফেলো, যাদের দরকার এটা একটু এসএস নিয়ে ফেলো, দ্রুত এসএস নিয়ে ফেলো। ডান, এসএস ডান। ওকে, এবার এরপর ক্রিয়াপদ কত প্রকার কি কি, তাহলে তুমি ক্রিয়াপদের প্রকারভেদ তুমি বেশ কয়েকটা দিক থেকে প্রকরণ লিখতে পারো। এখানে আমি ক্রিয়াপদের বেশ কয়েকটা দিক থেকে প্রকরণ লিখেছি, তোমার এত কিছু লেখার দরকার নেই, এটা তোমাকে শেখানোর জন্য। বেসিক্যালি এটা আমি আমার স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ার থেকে ইউনিভার্সিটির জন্য পড়াই যাই। সেজন্য আমি এখানে সব কটা প্রকার, যে প্রকারগুলো পরীক্ষা আসবে ওরকম সব কটা প্রকার আমি গুরুত্ব দিয়েছি। কিন্তু তোমার পরীক্ষার হলে বা এইচএসসি পরীক্ষার মধ্যে তোমার এত প্রকার লেখার দরকার নাই। তুমি কি করবা, তুমি এখান থেকে যে কোনো 2টা জায়গা থেকে লিখবে, যে গঠন অনুসারে এত প্রকার, ভাব অনুসারে এত প্রকার, অকর্ম অনুসারে এত প্রকার, এরকম করে লিখবে, কোনো সমস্যা নাই। তুমি ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার কি বলে, তুমি এই 5টা লিখবে। যদি গঠন অনুসারে লিখো তাহলে এই 5টা লিখবে, আর যদি কর্মপদ এবং ভাব অনুসারে লিখো তাহলে এই 5 প্রকার লিখবে, এর বেশি লেখার দরকার নাই। ঠিক আছে? আর তুমি যদি সব প্রকার লিখো তাহলে সেক্ষেত্রে আর ওই প্রকারগুলো সংজ্ঞা লেখার দরকার নেই। আমি আবার বলছি, যদি তুমি 10 প্রকার সব লিখো, গঠন অনুসারে 5 প্রকার, কর্মপদ অনুসারে 3 প্রকার, ভাব অনুসারে 2 প্রকার, এরকম যদি তুমি 10 প্রকার সব লিখো তাহলে তোমার এগুলো সংজ্ঞা লেখার দরকার নেই, শুধু উদাহরণ লিখতে হবে। আর যদি 5 প্রকার লিখো তাহলে তুমি চাইলে, ইচ্ছা করলে, এটা তোমার ইচ্ছা, সেক্ষেত্রে তুমি কি করতে পারবে, সেক্ষেত্রে তুমি সেখানে সংজ্ঞা লিখতে পারবে, সেটা তোমার ইচ্ছা। তবে সংজ্ঞা লেখার জন্য আহামরি নাম্বারের কোনো ব্যবধান হবে না ইনশাল্লাহ। এখন দেখো, তাহলে ক্রিয়াপদ প্রথমে যেটা আছে ক্রিয়াপদের প্রকারভেদ,
দেখো এখানে প্রথমে আমি লিখেছি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দিয়ে বাক্যের অর্থ বা ভাব পূর্ণ হয়ে যায়, মানে সমাপ্ত হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আমি আবার বলছি, যে ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের অর্থ বা ভাব পূর্ণ হয়ে যায় সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের অর্থ বা ভাব পূর্ণ হয় না, মানে বাক্যটা পূর্ণ হয় না, আর একটা ক্রিয়াপদ দরকার হয়, সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আমি আবার বলছি, যে ক্রিয়াপদ দিয়ে বাক্য সম্পূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, আর একটা ক্রিয়াপদ দরকার হয়, সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। সেটাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া। যেমন ভালো করে পড়াশোনা করবে, এখানে করবে সেটা হচ্ছে, এখানে যে করবে যে পদটা আছে, এখানে করবে যে পদটা আছে, এটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। কোন ক্রিয়া? এটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। এটার মাধ্যমে আমার বাক্যের অর্থ পূর্ণ হয়ে গেছে। কিন্তু এখানে করলে যে শব্দটা আসছে, এটা দ্বারা আমার বাক্যের অর্থ পূর্ণ হয় নাই, আরেকটা ক্রিয়াপদ দরকার হয়েছে, যে ভালো ফল হবে। এখানে হবে এটা হচ্ছে ক্রিয়াপদ, তাহলে সেটা হচ্ছে, এই হবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কিন্তু এখানে এই যে করলে যেটা আছে, এটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া। আমি বললাম সকালে সূর্য উঠলে, দেখো সকালে সূর্য উঠলে, সকালে সকালে সূর্য উঠলে, এতটুকু আমি এরকম বলছি। তাহলে এখানে উঠলে যে ক্রিয়াপদটা আছে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা দ্বারা আমার বাক্যের অর্থ পূর্ণ হয় না। তুমি আমাকে জিজ্ঞেস করো, স্যার সকালে সূর্য উঠলে কি হবে? সকালে সূর্য উঠলে আমি ব্যায়াম করব, সকালে সূর্য উঠলে আমি এই কলেজে যাব, সকালে সূর্য উঠলে আমি চক বাজার আসবো। এই যে আসবো, যাব, করব, এগুলো হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। কিন্তু এখানে উঠলে, করলে যেগুলো আছে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমি তোমাকে আবার বুঝে বলছি, কি বাচ্চা, যে ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে সমাপিকা। আর যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থ পূর্ণ হতে পারে না, তাকে বলা হয় অসমাপিকা। সমাপিকা, অসমাপিকা, সমাপ্ত হলে সমাপিকা, অসমাপ্ত রয়ে গেলে অসমাপিকা। এটা বুঝাচ্ছে? ডান লিখো তো। এই যে ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার, সমাপিকা, অসমাপিকা, বুঝাচ্ছে? ডান লিখো তো, একটু করে ডান লিখো তো। দেখ লক্ষ্মী বাচ্চারা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডান লিখো তো, একটু করে একটু করে একটু করে ডান লিখো। লক্ষ্মী বাচ্চা, এই পরীক্ষা নাকের আগায় আজরাইল চলে আসছে, তুমি এখানে অন্য কমেন্ট লিখতেছো, পড়া দেখো। তাড়াতাড়ি 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 লক্ষ্মী বাচ্চা, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, ডান লিখো, ডান লিখো, ডান লিখো, ডান লিখো। স্যার এখন আসছি যে, সমস্যা নাই, তুমি এখন আসলেও অসুবিধা নাই। আগে বোর্ডের কোয়েশ্চেন দেখতে বসে, ডান ডান ডান, গুড। এতটুকু বুঝে আসছে? ওকে স্যার, অথবা লিখবো স্যার, একটু পড়াই দেন। অথবা লিখবে মানে ওগুলো, আচ্ছা ঠিক আছে, একটু পড়াই দিব, কোনো সমস্যা নাই, পড়াই দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পড়াই দিব। আচ্ছা এরপর আসো, কর্মপদের ভিত্তিতে ক্রিয়াপদের প্রকারভেদ। কর্মপদের ভিত্তিতে ক্রিয়াপদ তিন প্রকার। কর্মপদের ভিত্তিতে ক্রিয়াপদ তিন প্রকার: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। যে ক্রিয়াপদের কর্মপদ থাকে সেটা হচ্ছে সকর্মক, যে ক্রিয়াপদের কর্মপদ থাকে না সেটা হচ্ছে অকর্মক, যে ক্রিয়াপদের দুইটা কর্মপদ থাকে সেটা হচ্ছে দ্বিকর্মক। আমি আবার বলছি, কোন একটা বাক্যের ক্রিয়াপদকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, সেখানে কর্মপদ থাকে, সেখানে কি থাকে? বাক্যের কর্মপদ পাওয়া যায়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, সেখানে বাক্যের কর্মপদ পাওয়া যায়। যদি কি থাকে? একটি কর্মপদ থাকে তাহলে সেটা হচ্ছে সকর্মক। যদি কোনো কর্মপদ না থাকে সেটা হচ্ছে অকর্মক। যদি দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিকর্মক। আমি আবার বলছি, যে ক্রিয়াপদের একটি কর্মপদ থাকে তাকে বলে সকর্মক ক্রিয়া। যে ক্রিয়াপদের কোনো কর্মপদ থাকে না সেটা তাকে বলে অকর্মক। যে ক্রিয়াপদের দুটি কর্মপদ থাকে তাকে বলে দ্বিকর্মক। ক্লিয়ার? বুঝা সেটা? ওকে, এবার তাহলে তুমি উদাহরণ দেখো, উদাহরণ দেখো, একটু করে উদাহরণ দেখো। দেখো, যে অকর্মক, যে ক্রিয়াপদের কোনো কর্মপদ থাকে না, যে ক্রিয়াপদের কোনো কর্মপদ থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। যেমন কাকলি ঘুমায়, তাহলে এখানে উদ্দেশ্য এবং বিধেয়, মাঝখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। যেমন আমি পড়ি, আমি পড়ি, আমি পড়ি, এখানে কি পড়ি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে এটা হলো অকর্মক ক্রিয়া। কিন্তু আমি যদি বলি আমি বই পড়ি, আমি বই পড়ি, তাহলে আমি বই পড়ি, এখানে কি পড়ি?
বই, কি পড়ি কি বই, বই এটা হচ্ছে কর্মপদ, তাহলে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে ফরি হচ্ছে অকর্মক, এখানে ফরি হচ্ছে সকর্মক। যদি বলি, আমি যদি বলি কি করলো দ্বিকর্মক, যদি দুইটা কর্মপদ থাকে, যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, শিক্ষক ছাত্রকে কি দিলেন বই দিলেন, তাহলে কি দিলেন বই, কাকে দিলেন ছাত্রকে দিলেন, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কয়টা উত্তর পাওয়া গেছে দুইটা। যদি দুইটা মানে যদি বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি একটি উত্তর পাওয়া যায় সকর্মক, উত্তর পাওয়া না যায় অকর্মক, যদি দুইটা উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে দ্বিকর্মক। আমি আবার বলছি লক্ষ্মী বাচ্চা, আবার বলছি, যদি বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটি উত্তর পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সকর্মক, যদি উত্তর পাওয়া না যায় অকর্মক, যদি দুইটা উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে দ্বিকর্মক। তাহলে তুমি এটা কি লিখবে, যে ক্রিয়াপদের একটি কর্মপদ থাকে সেটা সকর্মক ক্রিয়া, যে ক্রিয়াপদের কোনো কর্মপদ থাকে না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া, যে ক্রিয়াপদের দুটি কর্মপদ থাকে সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। যদি তোমার এটা বুঝা আসে তাহলে লিখো টু ওকে, তাহলে লিখো টু ওকে, টু ওকে একটু করে। যদি তোমার এটা বুঝে আসে তাহলে লিখো টু ওকে, লক্ষ্মী বাচ্চা সব কটা লক্ষ্মী বাচ্চা তাড়াতাড়ি লিখো টু ওকে। যদি তোমার এটা বুঝে আসে তাহলে লিখো টু ওকে, যদি তোমার এটা বুঝে আসে তাহলে লিখো টু ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি লিখো টু ওকে, টু ওকে। আমি আবার বলছি, যে ক্রিয়াপদের একটি কর্মপদ থাকে সেটা হচ্ছে সকর্মক, যে ক্রিয়াপদের দুটি কর্মপদ থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিকর্মক, আর যে ক্রিয়াপদের কোনো কর্মপদ থাকে না সেটা হচ্ছে অকর্মক। ওকে, বুঝাচ্ছে কিনা, বুঝাচ্ছে কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জয় বাংলা, বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চা, লক্ষ্মী বাচ্চা তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, সবাই সবাই যদি বুঝে আসে তাহলে লিখো টু ওকে, টু ওকে, টু ওকে। হ্যালো, আপনি আসলে আরেকটু লাইটে লাইটে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লক্ষ্মী বাচ্চারা তাড়াতাড়ি। ওকে, এরপর যাদের, আচ্ছা বাকিগুলো তোমার আর এখন জানার দরকার না, তুমি শুধু পরীক্ষায় এই 5 প্রকারে লিখবে কর্মপদ অনুসারে বা প্রকাশের ভিত্তিতে এই 5 প্রকারে লিখবে, সকর্মক অকর্মক দ্বিকর্মক আর সমাপিক অসমাপিক এই 5 প্রকারে লিখবে। হ্যাঁ, যাদের বুট প্রশ্নগুলো লেখার ইচ্ছা থাকে, মানে এগুলো লেখার ইচ্ছা থাকে যে কয়েকটা শব্দ থাকবে, 8টা বাক্য থাকবে, ওই 8টা বাক্যের নিচে কয়েকটা শব্দ নিচে টান থাকবে, সেগুলার ব্যাকরণের শব্দ শ্রেণী নির্ণয় করতে বলে। এগুলা যাদের লেখার ইচ্ছে থাকে তারা কিভাবে করবে আমি তোমাদেরকে একটু সহজে বুঝাই দিচ্ছি, খুব সহজে বুঝাই দিচ্ছি যেটা কিভাবে লেখা যায়। দেখো, যদি কোনো কিছুর নাম বোঝায়, যে কোনো কিছুর নাম হলে সেটা বিশেষ্য, যে কোনো কিছুর নাম হলে বিশেষ্য, অথবা বাক্যের সাবজেক্ট হলে সেটা বিশেষ্য। আমি আবার বলছি, বাক্যের সাবজেক্ট অবজেক্ট কিংবা কোনো কিছুর নাম সেটা হচ্ছে বিশেষ্য পদ। ঠিক আছে, বাক্যের সাবজেক্ট হলে মানে বাক্যের উদ্দেশ্য হলে, বাক্যের বিধেয় হলে, আর যদি কোনো কিছুর নাম বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য। আর এই বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম। যেমন করিম ফুটবল খেলে, তাহলে এখানে করিম হচ্ছে বিশেষ্য, ব্যক্তির নাম। আমি করিম ব্যবহার না করে সে বললাম সে ফুটবল খেলে, তাহলে সেটা সর্বনাম পদ। অর্থাৎ নাম ব্যবহারের পরিবর্তে যদি অন্য, মানে নামের পরিবর্তে যদি অন্য কেউ যদি সাবজেক্ট হয় তাহলে সেটা হচ্ছে সর্বনাম। আমি আবার বলছি, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে কি সর্বনাম। আমি তুমি সে তারা এটি সেটি ইত্যাদি যেগুলো আছে সেগুলো হচ্ছে সর্বনাম। ওকে, এবার আসো, যদি এই বিশেষ্য এবং সর্বনাম পদকে যদি বিশেষায়িত করে, মডিফাই করে, সেটা হচ্ছে বিশেষণ পদ। আমি আবার বলছি, যদি এই বিশেষ্য পদ এবং সর্বনাম পদের যদি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আকার আকৃতি আয়তন বুঝায় সেটা হচ্ছে বিশেষণ পদ। তোমাকে তিনটা আমি আবার বুঝে দিচ্ছি, আবার বুঝে দিচ্ছি। দেখো, যদি কোনো কিছুর নাম বুঝায় সেটা হচ্ছে বিশেষ্য পদ, অথবা কোনো বাক্যে যদি সাবজেক্ট হয় সেটা হচ্ছে বিশেষ্য পদ। আমি দুটাই কেন বলছি, দেখো করিম ভালো ছেলে, সেটা সেখানে ভালো হচ্ছে বিশেষণ। ঠিক আছে, ছেলেটা কেমন ভালো, ছেলের একটা গুণ হচ্ছে ভালো, সেটা বিশেষণ। কিন্তু যদি বলি নিজের ভালো কেনা চাই, তাহলে সেখানে ভালোটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্ট হওয়ার কারণে ওই ভালো হচ্ছে বিশেষ্য। বুঝাচ্ছে কিনা এখন, এটা একটা গুণের নাম হয়ে গেছে তখন। এখন আমি তাহলে কি বলছি, যদি কোনো কিছুর নাম বুঝাই সেটা বিশেষ্য, আবার যদি কোনো একটা বাক্যের সাবজেক্ট হয় সেটা হচ্ছে বিশেষ্য। যদি বিশেষ্যের পরিবর্তে যদি কোনো একটা শব্দ ব্যবহৃত হয়
তাহলে সেটা হচ্ছে বিশেষণ, সর্বনাম। সেটা কি সর্বনাম? করিম বললাম, করিমের পরিবর্তে সে। সাদ্দাম, সাদ্দামের পরিবর্তে আমি, তাহলে সেটা হচ্ছে সর্বনাম। এবার এই সর্বনাম পদ এবং বিশেষ্য পদকে যদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, আয়তন যদি বুঝায় সেটা হচ্ছে বিশেষণ। সেটা কি বিশেষণ। এবার কোনো কাজ করা বোঝালে সেটা হচ্ছে ক্রিয়াপদ। মানে কোনো কাজ করা বোঝালে করব, ধরব, মারব, বুঝবো ইত্যাদি যেগুলো আছে সেগুলো সব হচ্ছে ক্রিয়াপদ। বিশেষ করে এগুলো বাক্যের শেষে থাকে, অথবা বাক্যের শুরুতে অনেক সময় দুষ্টামি করে এনে দেয়। যেমন বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, এখানে বুঝিয়াছিলাম সেটা বাক্যের শুরুতে আনছে, কিন্তু সেটা ক্রিয়াপদ, কারণ এটা কাজ করা বুঝাইছে। তাহলে যদি বাক্যের কাজ করা বুঝায় সেটা ক্রিয়াপদ। আর ক্রিয়াপদকে যদি প্রশ্ন করার পর যদি কোথায়, কখন, কিভাবে, কয়টা? তিনটা। কোথায়, কখন, কিভাবে যদি উত্তর পাওয়া যায়, যে উত্তরটা পাবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, আমি আবার বলছি, ক্রিয়াপদ ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান মানে কোথায়, ক্রিয়া সংঘটিত হওয়ার সময় কখন, ক্রিয়া সংঘটিত হওয়ার ধরন কিভাবে। তাহলে কোথায়, কখন, কিভাবে এই এই তিনটা শব্দ দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, যে উত্তরটা পাবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সেটা কি ক্রিয়া বিশেষণ। এছাড়াও কোন একটা বাক্যের শেষে যদি দন্তা নোয়াকার না থাকে, মানে কি, যে, বা, না, তো, আমি একটু লিখে দিচ্ছি। যদি কোন একটা বাক্যের মধ্যে কি, যে, বা, না, তো এই পাঁচটা যদি শব্দ থাকে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, কি বললাম? কি, যে, বা, না, তো এগুলো যদি থাকে সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি, যে, বা, না, তো। কিটা অবশ্যই রস্বীকার, দীর্ঘিকার না, রস্বীকার হলা। দীর্ঘিকার হলে সেটা হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম পদ। এবার যোজক, খুব সহজ করে বলি, ও এবং আর, অথবা, নতবা, কিন্তু, তথাপি যেগুলো আছে সেগুলো হচ্ছে যোজক। ঠিক আছে, 5 প্রকার আছে যোজক। ঠিক আছে, সাধারণ, বিরোধ, বৈকল্পিক, কারণ সাপেক্ষ, 5 প্রকার। তোমার ওগুলো যোজক পড়ার দরকার নাই, সিলেবাসে নাই। তুমি জাস্ট কি পড়বা? ও এবং আর, অথবা, নতবা, কিন্তু, তথাপি যেগুলো আছে, অথবা, এগুলো হচ্ছে কি যোজক। এবার অনুসর্গ। অনুসর্গ যে তোমার ইন্দিবর বইয়ের মধ্যে একটা অনুসর্গ লিস্ট আছে, হতে থেকে সে, তরে, বিনা যেগুলো আছে, ওগুলো যেগুলো আছে একটু করে বই থেকে উপসর্গগুলো, অনুসর্গগুলো একটু করে মুখস্থ করে নিবা। অর্থাৎ যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এখানে বিনা হচ্ছে অনুসর্গ। প্রত্যেকে মোরা পরে, তরে, তরা হচ্ছে অনুসর্গ। রহিমের চেয়ে করিম ভালো, এখানে চেয়ে হচ্ছে অনুসর্গ ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে অনুসর্গ। আর আবেগ, আবেগ 8 প্রকার আছে, একটু পরে আমি আবেগটা বিস্তারিত পড়াবো, তখন বুঝতে পারবে। তাহলে তাহলে এই যদি যাদের এরকম লিখার ইচ্ছা আছে, মানে যারা উপসর্গ, বিশেষ্য কাকে বলে কিংবা ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার, এগুলো লিখবে না, ওইগুলা লিখবে, তাহলে তাদেরকে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। নাম বোঝালে বিশেষ্য, সাবজেক্ট হলে বিশেষ্য, যদি এই বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় সেটা সর্বনাম পদ, যদি এগুলা যদি দুষ্গুণ অবস্থা বোঝায় সেটা হচ্ছে বিশেষণ পদ। তারপর কাজ বোঝালে ক্রিয়াপদ, কাজের যদি কখন, কোথায়, কিভাবে এগুলো যদি হয় তাহলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর উ এবং আর, অথবা, নতুবা, কিন্তু এগুলো হচ্ছে যোজক। হতে থেকে সে, তরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অনুসর্গ। আর আবেগ একটু পরে পড়া দিচ্ছি আমি, ওকে? আবেগটা পড়া দিচ্ছি, একটু পরে পড়া দিচ্ছি আবেগ। আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে লক্ষ্মী বাচ্চা একটু করে দেখলে হয়ে যাবে। আমারও অনেক কষ্ট হচ্ছে, আমার গলা অলরেডি বসে গেছে, কথা বলতে পারতেছি না। তারপর এবার দেখো আবেগ। আবেগ আবেগ যাদের এসএস নেওয়া দরকার তারা এসএস নিয়ে ফেলো। যাদের এসএস নেওয়া দরকার, আবেগ থেকে যাদের এসএস নেওয়া দরকার তারা এসএস নিয়ে ফেলো। যাদের এসএস নেওয়া দরকার তারা একটু করে এসএস নিয়ে ফেলো। ওকে, ডান। এবার আসো আবেগ। আবেগ হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত এমন শব্দ যেগুলো স্বাধীনভাবে বাক্যের মধ্যে, মানে বাক্যে ব্যবহৃত অন্য কোনো শব্দের সাথে স্বাধীন, মানে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সাহায্য করে, প্রকাশ করে। এখন দেখো আমি তোমাকে এটা বুঝে দিই, মানে আবেগ শব্দগুলো কোনগুলা। এটা হচ্ছে বাক্যের অন্যান্য শব্দের সাথে, মানে বাক্যের মধ্যে ব্যবহৃত হবে ঠিক আছে, কিন্তু বাক্যের সাথে গঠনগত সম্পর্ক রাখবে না, মানে কর্তা, কর্ম, ক্রিয়া এগুলো